গল্পের নাম পরিযান। লেখিকা ইশরাত রহমান সানজিদা। গল্পের 10ম পর্ব। আফতাব নিচুস্বরে বলে, সিরাজকে খবর দে। শায়েরকে আগে সরাতে হবে, তারপর পরীকে সরাব। পুলিশকে হাতের মুঠোয় নিতে আমার সময় লাগবে না। আগে একটা আপদ সরাই, তারপর আরেকটাকে সরাব। কথাটা শেফালির কর্ণগোচর হয়ে গেল। সে দৌড়ে পরীকে গিয়ে খবর দিল। ওর বাবার সব পরিকল্পনা জানিয়ে দিল। পরী চুপ থেকে সব শুনল। তারপর বেশ শান্তভাবেই নিজ ঘরে চলে গেল। শেফালি বুঝল যে ঝড় আসতে চলেছে। পরীর চুপ থাকা মানেই ঝড়ের পূর্বাভাস। কিছুক্ষণ বাদে পরী ঘর থেকে বের হয়ে আসে। শেফালিকে বলে, তোরা তৈরি থাক, পরবর্তী শিকার সিরাজ। সময়কাল 2008। সিমেন্টের মলাটে আবৃত খাতাটা বন্ধ করে মুস্কান। দীর্ঘশ্বাস ফেলে টেবিল থেকে উঠে দাঁড়ায়। চোখের চশমাটা খুলে খাতাটা আগের জায়গায় রেখে কক্ষ ত্যাগ করে রান্নাঘরে আসে। শোভন এসে মায়ের কাছে আবদার করে সে নুডলস খাবে। তাই সে চুলায় গরম পানি করতে দিল। অপর চুলাতে চা বসিয়ে দিল। আগে নুডলস রান্না করে তারপর চা বানিয়ে ছেলের কাছে নিয়ে এল। একটু ফুসরত পেল না সে। কলিং বেলের শব্দে সে আবার সেদিকে গেল। দরজা খুলে দেখতে পেল ঘর্মাক্ত ক্লান্ত পুরুষটিকে। হাতের এপ্রনটা মুস্কানের হাতে দিয়ে পুরুষটি ঘরে ঢোকে। বাথরুম থেকে পরিপাটি হয়ে বের হতেই মুস্কান প্রশ্ন ছড়ে, নূরনগর গ্রামটিকে তুমি চেনো নাইম? সচকিতে তাকালো নাইম। কেন বলতো? গত সপ্তাহে আমি একটা ইন্টারভিউ নিতে জমিদার বাড়িতে গিয়েছিলাম। সেখানে গিয়ে একটা ঘরে একটা খাতা পেলাম। সেটাই আজ সময় করে পড়েছিলাম। ঘাবড়োয়ালো নাইম। চোখ লুকানোর চেষ্টা করল মুস্কানের থেকে। সেটা বুঝতে পেরে মুস্কান নাইমের হাত ধরে টেনে তার পাশে বসল। ক্লান্ত তুমি, এই বাহানা দিও না। আমাকে বলো, জমিদার কন্যা পরী এখন কোথায়? আর তার স্বামী সেহরান শায়েরই বা কোথায়? কি হয়েছিল তার পরিবারের? আমি জানি না মুস্কান। জানতাম মিথ্যা তুমি বলবে। নাইম, তুমি সব জানো। ওই খাতায় সর্বশেষ পরী তোমার নাম লিখেছে। তুমি কি সব বলবে নাকি কাল আমার নিউজ পেপারে আমি পরীর লেখা খাতাটা পাবলিশ করব? এটা করো না মুস্কান। পরীর নিষেধাজ্ঞা আছে। তাহলে সব বলো আমাকে। তোমাকে সব শায়ের বলতে পারবে। পরী একমাত্র শায়েরকেই সব সত্য বলার অনুমতি দিয়েছে। সে এখন কোথায়? তার সাথে দেখা করব কিভাবে? নাইম চুপ রইল কিছুক্ষণ। দেখে মনে হল সে অনিচ্ছুক কথাটা বলতে। অতঃপর নীরবতা ভেঙে সে বলে, আর 3 দিন পর তার ফাঁসি হবে। নির্বাক হয়ে গেল মুস্কান। সে কি সত্যি শুনছে? নাকি তার শ্রবণশক্তি লোপ পেয়েছে? 3 দিন পর শায়েরের ফাঁসি। এত কিছু কিভাবে হল? এর মধ্যে হয়তো কোনো সত্য লুকানো আছে। সে জিজ্ঞেস করে, কি বলছো তুমি নাইম? সত্যি তার ফাঁসি? কিন্তু কেন? তুমি সব প্রশ্ন তাকে করলেই পাবে। আমি সব জানলেও আমার হাত পা বাঁধা। সেহরান ভালোবাসে পরীকে। আর সেই সেহরানের ফাঁসি হবে? কোথাও ভুল হচ্ছে নাইম। তুমি তো সব জানতে, তাহলে তুমি কেন কিছু করলে না? আমার জানা নেই সেহরান কেমন ভালোবাসে পরীকে। কথাটাতে মিশে আছে হিংসা। তা বুঝতে বেগ পেতে হল না মুস্কানের। তবে এই হিংসার কারণটা কি? নাইমের পুরুষালী মনে কেন এই হিংসার সৃষ্টি? তুমি না জানলেও আমি বুঝতে পারছি।
নাইম মেয়েটার চেহারা ঝলসে গিয়েছিল আগুনে। তারপরও সেহরানের ভালোবাসা একটুও কমেনি। সৌন্দর্য তার কাছে কোনো কিছু না। মানুষটাই সব। আমি যেটুকু জানতে পেরেছি এতে বেশ বুঝতে পারছি পরি আর সেহরানের সাথে অতীতে ভালো কিছু হয়নি। আমাকে 3 দিনের মধ্যে সব সত্য জানতে হবে। আমি সেহরানকে বাঁচাবো এবং তার পরীর কাছে ফিরিয়ে দেব। নাইম এবার রেগে গেল ভীষণ। সে উঠে দাঁড়িয়ে বলল, সেহরান সেহরান সেহরান, মাথা খারাপ করো না। যা বলার সেই বলবে তোমাকে। সাভার থানায় গিয়ে দেখা করে নিও। ওর হাতে বেশি সময় নেই। মুস্কানের হাত পা কাঁপতে লাগল। না জানি শায়ের এখন কোনো পরিস্থিতিতে আছে। পেশায় মুস্কান একজন সাংবাদিক। সেই সুবাদে দেশের বিভিন্ন স্থানে যায় তথ্য সংগ্রহ করার জন্য, যা পরবর্তীতে ওদের পত্রিকায় প্রকাশিত হয়। নূরনগরের পরিত্যক্ত জমিদার বাড়ির তথ্য সংগ্রহ করতে সে গত সপ্তাহে গিয়েছিল। মুস্কান জানতে পারে নাইম প্রায় 10 বছর আগে সেখানে গিয়েছিল। এজন্য মুস্কানের আগ্রহ বেশি ছিল। তাই নিজের দলের সাথে অভিযানে নেমে পড়ে সে। সেখানে পরীর ঘরে একটা খাতা তার চোখে পড়ে। খাতাটা খুলে সে সোনালির লেখাগুলোর কিছুটা পড়েছিল, তবে সম্পূর্ণ পড়তে পারেনি। তাই খাতাটা লুকিয়ে সে নিয়ে এসেছে। শুধু সোনালি নয়, রূপালি এবং পরীর লেখাও আছে, যা সম্পূর্ণ পড়তে গিয়ে অসংখ্যবার চোখ মুছেছে সে। সে ভেবেছিল নাইম এই ঘটনার আংশিক জানে, কিন্তু সে ভুল। নাইমের কথা শুনে এখন সে বুঝতে পারছে নাইম নিজেও এই বিষয়ে জড়িত। ঘটনার সত্যতা যাচাই করার জন্য শায়েরের সাথে তার দেখা করা জরুরি। শায়ের ঠিক কতটা দোষী তা সে জানতে চায়। শোভন মুস্কানের কাছে এসে বলে, আম্মু আমার ঘুম পেয়েছে। মুস্কান শোভনকে নিয়ে তার ঘরে গেল। খুব যত্নে শোভনকে ঘুম পাড়িয়ে দিয়ে সে নিজ ঘরে ফিরে এল। কপালে হাত রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে নাইম। ঘুমায়নি সে। মুস্কান তার পাশে গিয়ে বসে, শোভনকে নাইম। হঠাৎই কারো গলার স্বর শুনে চমকে তাকায় নাইম। মুস্কানের দিকে সে তাকিয়ে থাকে। মুস্কান আবার বলে, পিকুলি কি আমাদের শোভন? নাইম মাথা নাড়ল। শান্ত দৃষ্টি মুস্কানের। একটা মানুষ এত ভালোবাসতে পারে তা আমার ভাবনায় কখনো আসেনি নাইম। সোনালির জীবন দুর্বিষহভাবে কেটেছে। রূপালিরও তাই, কিন্তু পরি তার জীবনে সবচেয়ে সেরা মানুষটাকে পেয়েছে। এত নিখুঁত ভালোবাসা আমি এই প্রথম দেখেছি। নাইমের রাগ যেন কমে এলো। শায়েরের কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারবে তো? এই সেই পুরুষ যে কথা দ্বারা নারীর মন ভাঙতে সক্ষম, কিন্তু পরীর মন সে শুধু গড়েছে নতুনভাবে। আমার দেখা করা উচিত তার সাথে। নাইম বিপরীতে কথা বাড়ায় না। মুস্কান সারারাত দুচোখের পাতা এক করতে পারে না। কখন সে শায়েরের সাথে দেখা করতে যাবে সেই আশায়। রাতটা যেন কয়েক যুগ মনে হচ্ছে তার কাছে। অবশেষে অপেক্ষার অবসান ঘটে, সূর্যের আগমন ঘটল ধরণীতে। তৈরি হয়ে সে শোভনকে সাথে নিয়ে বের হল। পথে শোভনকে স্কুলে দিয়ে আসবে। তারপর সাভার যাবে। নাইম নিজেও চেম্বারে যাওয়ার জন্য বের হল। মুস্কানকে দেখে সে বলল, সেহরানকে তোমার পরিচয় দিও, না হলে কিন্তু তোমাকে সে কিছুই বলবে না। কথা শেষ করে নাইম চলে গেল। মুস্কান শোভনকে স্কুলে দিয়ে সাভারের উদ্দেশ্য রওনা হল। এই সকালেও রাস্তায় জ্যাম। কর্মজীবীরা নিজ নিজ কর্মে বেরিয়ে পড়েছে। রোদের তাপে ঘেমে একাকার হয়ে সাভার থানায় পৌঁছাল সে। একজন কনস্টেবলকে ডেকে জিজ্ঞেস করল শায়েরের কথা। অপেক্ষা করতে বলে কনস্টেবল চলে গেল ভেতরে। মুস্কান বসে রইল। বেশ কিছুক্ষণ পর তার ডাক পড়ল। নিঃশব্দে সে অফিসারের কেবিনে প্রবেশ করল।
মুস্কান বুঝতে পারে অফিসারের নাম নুরুজ্জামান শেখ। নেমপ্লেট দেখে বুঝল সে। অফিসার হাতের ফাইল টেবিলে রেখে মুস্কানের দিকে তাকালো। আপনি কেন একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাথে দেখা করতে চান? কি হয় সে আপনার? আসলো আমি একটা আর্টিকেল লিখতে চাইছি যেটা নূরনগরের জমিদার বাড়ি নিয়ে। তো সেই বাড়ির সাথে সেহরানের সম্পর্ক আছে, তাই আমি তার সাথে দেখা করতে চাইছি। কিন্তু আমাদের তো অনুমতি নেই তার সাথে কারো দেখা করতে দেওয়ার। আমি একজন সাংবাদিক, তাই আপনাদের উচিত আমাকে আমার কাজটা করতে দেওয়া। না হলে জানেনই তো, নিউজ পেপারে ভুলভাল তথ্য ছাপাতে আমরা একদমই সময় নেই না। হতে পারে কালকের ব্রেকিং নিউজ আপনাকে ঘিরেই হতে পারে। অফিসার হাসে। সত্যিই এই সাংবাদিকদের কোনো তুলনা হয় না। বাড়িতে যদি চুলায় ভাত বসানো হয় তাহলে তারা সেটা খবরের কাগজে ফুটিয়ে প্লেটে পরিবেশন করে দেব। তবে মুস্কান তার পূর্ব পরিচিত। কোনো এক ইন্টারভিউতে দেখা হয়েছিল তার। তাই তিনি বেশি কিছু বললেন না। মুস্কানকে নিয়ে চলল যে সেলে শায়েরকে রাখা হয়েছে। চোখের চশমাটা ঠিক করে চারিদিক দেখতে দেখতে সে নুরুজ্জামানের পিছন পিছন গেল। চলতে চলতে সে জিজ্ঞেস করে, ঠিক কী কারণে সেহরানের ফাঁসি হচ্ছে? জমিদার আফতাব, তার ভাই আখির, তাদের কয়েকজন কর্মচারী এবং আফতাবের কন্যা রূপালীকে হত্যার দায়ে তার ফাঁসি হচ্ছে। পা দুটো আপনা আপনি থেমে যায় মুস্কানের। মুস্কান আর কিছু জিজ্ঞেস করে না। মনের সব প্রশ্ন সে শায়েরের জন্য সাজাতে লাগল। সে আবার হাঁটতে লাগল। কয়েকটি গলি পেরিয়ে নুরুজ্জামান একটি সেলের সামনে এসে দাঁড়াল, যেখানে আলো বাতাস কিছুই প্রবেশ করতে পারে না। ভেপসা গন্ধ আসছে সেখানে। মুস্কান ওর সেখানেই দাঁড়াল। নুরুজ্জামান লোহার শিকে হাত রেখে শায়েরকে ডাকে, সেহরান তোমার সাথে একজন দেখা করতে এসেছে। কিন্তু সে কোনো প্রকার সাড়া দিল না। নুরুজ্জামান কয়েকবার ডাকল কিন্তু শায়ের আসল না। দরজার তালা খোলা নিষিদ্ধ। তাই মুস্কানকে সে বলে উঠল, এর বেশি আমি কিছু করতে পারব না। শায়ের ইচ্ছা হলে আসবে, না হলে নাই। তাহলে আপনি চলে যান, আমি সব সামলে নেব। নুরুজ্জামান থাকতে চাইলেন কিন্তু মুস্কান তাতে বাধা দিল। অতঃপর তাকে বুঝিয়ে পাঠিয়ে দিল। মুস্কান অন্ধকারে শুধু শায়েরের অবয়ব দেখতে পাচ্ছে। সে নিম্নস্বরে বলল, দেখুন আপনি আমাকে চিনবেন না। আমি মুস্কান, নাইমের স্ত্রী। আমি পরীর ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাই। দয়া করে সামনে আসুন। আপনার সাথে জরুরি কথা আছে। এবার ও আশানুরূপ কোনো জবাব সে পেল না। হতাশ হয়ে মুস্কান দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর লোহার শিকল টানার শব্দ পেল সে। দেখার চেষ্টা করল ভেতরের দৃশ্য। শায়ের এগিয়ে এসে শিকে হাত রাখে। মুস্কান অবাক চোখে শায়েরকে দেখে। এটা সেই প্রেমিক পুরুষ যে তার ভালোবাসার জন্য পুরো দুনিয়ার বিরুদ্ধে যেতে প্রস্তুত। পুরো পৃথিবীকে পায়ে ঠেলে সে পরীর সামনে হাজির থাকে, যার কাছে পরীর সৌন্দর্যের থেকে পরীই ঊর্ধ্বে। মুস্কান ভাবতেও পারেনি সে এই পুরুষটির সামনে আসবে, তাও এত তাড়াতাড়ি। পরীর খাতায় লেখা তার মালি সাহেবের বর্ণনা মনে পড়ল মুস্কানের। সেই মায়াময় চেহারা, সুদীর্ঘ পল্লব বিশিষ্ট আখি যুগল যা সুরমা দ্বারা এখনও বেষ্টিত। মুস্কান কিছুক্ষণ অপলক দৃষ্টিতে দেখতে লাগে শায়েরকে। লোহার শিকল দিয়ে আবৃত দেহখানা ধুলো বালিতে পরিবেষ্টিত। চুলগুলো উস্কো খুস্কো, মুখ ভর্তি দাড়ি। অদ্ভুত প্রাণীর মতো দেখাচ্ছে তাকে। শায়ের মুস্কানকে বলে, ডাক্তারবাবুর স্ত্রী বলেই আপনাকে একটুখানি দর্শন দিলাম। তবে এখন আপনি আসতে পারেন। মুস্কান বাধা দিয়ে বলে, দয়া করে যাবেন না। আমি পরীর খাতায় ওর লেখা পড়েছি। সবকিছু সেখানে লেখা নেই। সম্পূর্ণটা আপনিই ভালো বলতে পারবেন। আমি জানতে চাই মুখ আগুনে ঝলসানোর পর কি হয়েছিল পরীর সাথে।
পরিজানের খাতা আপনার কাছে? মুস্কান শায়েরের প্রশ্নের জবাব না দিয়ে বলে, সেহরান শায়ের। পরীর মালি সাহেব। কিন্তু সেহরানের পরিজান। সে কোথায় এখন? তার মালি সাহেবের এই অবস্থায় সে আসবে না। মৃদু হাসে শায়ের। মুস্কান সেই হাসির মর্মতা বুঝতে পারে না। এতক্ষণ চুপ থেকে শায়ের মুখ খোলে, পরিজানের ব্যাপারে কতটুকু জানেন আপনি? তাহলে সে কেন আপনার কাছে আসলো না? সে তো আমার কাছেই আছে। আমার অস্তিত্বে মিশে আছে সে। স্বয়ং আল্লাহও চায় না আমাকে পরিজানের থেকে আলাদা করতে। দুনিয়াতেই তো আপনারা আলাদা রয়েছেন। এখন তো আপনার কাছে পরি নেই। আবারও হাসে শায়ের। তবে তার এবারের হাসির প্রগাঢ়তা অনেক। সে বলে, হাসছেন যে? আমরা দুনিয়াতে আলাদা নই, আমাদের দুনিয়াই আলাদা। নড়ে দাঁড়ায় মুস্কান। পরি ঠিকই বলেছে, এই পুরুষটির সাথে কথায় হার মানতে হবে। মানুষকে কথার জালে আটকাতে পারে সে। কেমন দুনিয়াতে আছেন আপনারা? একটা ছোট্ট দুনিয়া। যেখানে নেই কোনো বিশাল সাম্রাজ্য, নেই কোনো হিংস্রতা। যেখানে হবে না কোনো যুদ্ধ, রক্তারক্তি। থাকবে শুধু সেহরান আর পরিজানের ভালোবাসার সংসার। ছোট্ট একটা কুটির থাকবে যেখানে দিন শেষে ফিরে পরিজানের দর্শন পাব আমি। একটা পবিত্র মুখের দর্শনের আশায় আমি যে সবসময় ছটফট করি। আমরা এখন যে দুনিয়ায় বসবাস করছি তা এখন বারবার অপবিত্র হচ্ছে। সামনে আরও হবে। শুধু আমার পরিজানের দুনিয়া পবিত্র। তাহলে বুঝুন আমাদের দুনিয়া কেমন আলাদা। অন্ধকার কুঠুরির সামনে মেঝেতে বসে আছে মুস্কান। তার দৃষ্টি সেকলে বন্দি পুরুষটির দিকে। ধুলো বালি ওর গায়ে মাখছে, তবুও তার হুঁশ নেই। সে শায়েরের দিকে বিস্মিত নয়নে তাকিয়ে আছে। শায়েরের মুখটা দেখে বোঝা যাচ্ছে না আদৌ সে সব বলবে কি না। মুস্কান নিচু গলায় জিজ্ঞেস করে, আপনি পরীকে খুব ভালোবাসেন তাই না? সেই ভালোবাসার সাথে কি এমন হয়েছিল? আপনি কি খুনগুলো সত্যিই করেছেন? একটা আওয়াজ, যা আমার কানে সবসময় বাজে। একটা চেহারা যা আমার চোখে সবসময় ভাসে। একটা সময় ছিল যখন সেই মানুষটা আমার খুব কাছে ছিল। এখনও আছে। আমি চোখ বন্ধ করলেই তাকে দেখতে পাই। দয়া করে বলুন না অতীতের সেই ঘটনা। আমি আপনাদের ভালোবাসার সাক্ষী হিসেবে থাকতে চাই। আমি আপনাকে বলবো সব। কিন্তু একটা কথা আপনাকে দিতে হবে। কাউকে কোনোদিন সত্যিটা বলতে পারবেন না আপনি। কথা দিলাম আমি কাউকে কিছু বলবো না। আপনি বলুন। শায়ের দৃষ্টি মেলে সামনের রং ওঠা কালচে দেয়ালের দিকে। কত যত্নহীনে এই দেয়ালটা এরকম হয়েছে তা বেশ বুঝেছে সে। তার অতীতের মতো এই দেয়ালের অতীতও যে ভালো কাটেনি। সে তার রংহীন অতীতে ডুব দিল। বৈঠকে হন্তদন্ত হয়ে আসল সিরাজ। আফতাবের জরুরি তলবে তার আসতে হল। জমিদার বাড়িতে থাকাটা নিরাপদ মনে করে না সে। এখানে থাকলে নৌসাদের মতো সেও গায়েব হয়ে যেতে পারে। কেননা এখন পর্যন্ত তার কোনো খবর পাওয়া যায়নি নৌসাদের। প্রথমত সবাই ভেবেছিল পরীর ভয়ে সে জমিদার বাড়ি ত্যাগ করেছে। কিন্তু যখন সবাই জানতে পারে যে নৌসাদ নিজ বাড়িতেও যায়নি তখন সবার সন্দেহ বাড়ে। কাজটা কি পরী করেছে? তার যথাযথ কোনো প্রমাণ পায়নি কেউই। শায়ের যেহেতু রাতে পরীর সাথেই ছিল সেহেতু পরীর দিকে আঙুল তোলা অসম্ভব। শায়ের বাদেই ওরা গুরুত্বপূর্ণ সভা বসিয়েছে। শায়েরকে কিভাবে হত্যা করা যায় সেই পরিকল্পনার করছে সবাই। সিরাজ গম্ভীর গলায় আফতাবকে বলে, এই মুহূর্তে শায়েরকে মারা কি ঠিক হবে? আমাদের মুখোশ খোলার হাতিয়ার কিন্তু একমাত্র শায়েরের কাছে আছে। ও মরে গেলেও কিন্তু আমাদের জেলে যেতে হবে। সেই ব্যবস্থা কিন্তু শায়ের করেই রেখেছে। আফতাব জবাব দিল, নাবিধায় আখির বলে উঠল, পরেরটা পরে দেখা যাবে। শায়ের বেঁচে থাকলে আমরা পরীর হাতে মরব। ভাই কথা বলেন আপনি। তা ঠিক। পরী এখন হিংস্র হয়ে উঠেছে।
যাকে সামনে পাবে তাকেই থাবা মারবে। সিরাজ বলে উঠল, আর রূপালী? রূপালী আবার কি? সে পরীর মতো আমাদের মারতে আসবে না। মায়েদের সাথে ও বেঁচে থাকুক। কিন্তু যেদিন দেখব রূপালীও পরীর মতো সেদিন সেও শেষ হবে। ওরা মেয়ে হয়ে যদি বাপকে মারতে চায় তাহলে আমিও ওদের অস্তিত্ব রাখব না। জুম্মানকে কি করবেন ভাই? ও থাকুক বাগান বাড়িতে। যেদিন ও পুরোপুরি সব কাজ শিখে যাবে তখন না হয় আসবে। তাহলে আজকে শায়েরকে বাগান বাড়িতে নিয়ে যাই, তারপর না হয় মেরে ফেললাম। সিরাজ, তুমি শায়েরকে নিয়ে আজ রাতেই বাগান বাড়িতে যাবে। তারপর আমরা যাব। সভা ওখানেই শেষ হল। তবে শায়ের জানতেই পারল না যে ওর বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র করা হয়েছে। তবে সব কথা শেফালির কানে চলে গেছে। পরীর আদেশে শেফালি সর্বদা বৈঠকে নজর রাখে। তাই সে খবরটা পরীকে জানিয়ে দিল। খারাপ স্বামীকে বাঁচানোর জন্য পরী মরিয়া হয়ে উঠল। শেফালি তা বুঝতে পেরে বলল, আপনি শায়ের ভাইরে অনেক ভালোবাসেন তাই না আপা? হেও খারাপ কাম করলেও কিন্তু আপনেরে অনেক ভালোবাসে। হের লাইগাই আপনের এত টান। খুন করে সে পাপ করেছে শেফালি, কিন্তু এই পাপের ক্ষমা আল্লাহ করবেন যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ বলেছেন তুমি যদি বিচার করো তাহলে আল্লাহ তার বিচার করবে না। এজন্য আমি তাকে শাস্তি দেব না। আমি চাই তার বিচার আল্লাহ করুক। আমি শুধু তাকে ভালোবাসব। সেই ভালোবাসায় সে নিজেকে শুধরাবে। চলে যাওয়ার আগে পরী আবারও পেছনে ফিরে বলে, আজকেও তোকে সব কাজ করতে হবে। পারবি তো? শেফালি মাথা নাড়ল। সে বুঝল আজকে ভয়ানক কিছু হতে চলেছে। পরী শায়েরকে বাঁচানোর জন্য কিছু একটা তো করবেই। কিন্তু তারপর পরীর কি হবে তা ভেবে ভয় আছে শেফালি। পরী রূপালী ঘরে গেল। পিকুলকে নিয়ে বসে আছে সে। কালবিলম্ব না করেই পরী বলে, সিরাজকে মারবে না আপা? আজকে সে সময় এসে গেছে। রূপালীর চেহারায় ভয় দেখতে পেল পরী। নৌশাদকে মারার সময় ভয় পেয়েছিল। এখনও সেই ভয়ের রেশ কাটিয়ে উঠতে পারেনি সে। পরী রূপালীর মনে রাগ জন্মানোর জন্য বলে, এত সহজে তাকে ছেড়ে দেব? যে তোমাকে মিথ্যা ভালোবাসার জালে আটকিয়েছিল, যে তোমাকে সুশীলের হাতে তুলে দিয়েছিল। ভাবতে পারো সেদিন আমি না থাকলে তোমার কি হতো? কবিরকে তো আমি শেষ করেই দিয়েছি। এখন সিরাজকে তুমি ছেড়ে দিবে? রূপালীর মনে পড়ে গেল জঘন্য অতীতের কথা। পরী না থাকলে সেদিন সুশীল তার ইজ্জত হরণ করত। বেঁচে থাকতে পারত না সে। আর সিরাজ ওকে ধোঁকা দিয়েছে একথা মাথায় আসতেই রাগে জ্বলে ওঠে সে। রক্ত টগবগিয়ে ফুটতে থাকে সারা শরীরে। এত কিছুর পর সিরাজকে ছাড়া যাবে না। কিছুতেই না। পরীর দিকে তাকিয়ে সে ইশারা করল। পরী মুচকি হেসে চলে গেল। সূর্য ডুবতেই সকল দিক থেকে সবাই তৈরি হতে লাগল। ওদিকে আফতাব আখির আর সিরাজ পরিকল্পনা করছে আর এইদিকে পরী। পরী শায়েরকে তলব করে এবং শায়ের সাথে সাথেই চলে আসে। তবে এবার পরী শায়েরকে সোনালির ঘরে নিয়ে যায়। শায়ের পুরো ঘরে চোখ বুলিয়ে নিল। পরী কাঠের চেয়ার টেনে শায়েরকে বসতে দিল। বসল শায়ের। এই ঘরেই নৌশাদকে মেরেছি আমি। অবাক হল না শায়ের, আপনি নৌশাদকে মেরেছেন এটা আমি সেই রাতেই টের পেয়েছি। কিভাবে টের পেলেন? আমি তো সাবধানে ঠান্ডা মাথায় ওকে মারলাম। রক্তের গন্ধের সাথে যে আমি পরিচিত পরিজান। তাছাড়া সকালে শেফালি আর কুসুমকে উঠোন লেপতে দেখেই আমার সন্দেহ সত্যি হয়। ওরা রক্তের দাগ ঢাকতেই এটা করেছে। আপনি আমার চোখে কিছুই ফাঁকি দিতে পারবেন না। পরী হেসে শায়েরের দিকে এগিয়ে গেল।
হাতে একটা দড়ি নিয়ে শায়েরের হাত চেয়ারের সাথে বাঁধতে বাঁধতে বলতে লাগল, প্রথমে এইভাবেই নৌশাদকে চেয়ারের সাথে বেঁধেছিলাম। তারপর ওর মুখের ভেতর গামছা ঢুকিয়েছিলাম যাতে ও শব্দ না করতে পারে। তারপর ওর দুটো আঙুল কেটেছিলাম। তারপর কি করলেন? পরি এবার শায়েরের পা দুটো বাঁধতে লাগল। তারপর ওর বুকে ছুরি চালিয়েছিলাম, তারপর উঠোনের কোণে জীবিত পুঁতে দিয়েছি। আর তারপর আপনাকে অন্দরে ডেকেছি। আপনার বুদ্ধির তারিফ করতে হয়। তা এখন আমাকে সেভাবে মারবেন নাকি? শায়েরের কথা শুনে হাসল পরি। গামছাটা হাতে নিয়ে বলল, না, আপনি এখানে চুপটি করে বসে থাকবেন আর আমি বাগান বাড়িতে গিয়ে সিরাজকে মেরে চলে আসব। কথাটা শোনা মাত্রই শায়েরের চেহারার ভাবভঙ্গি বদলে গেল। সে বিনয়ের স্বরে বলে, ওখানে যাবেন না পরিযান। আপনার বিপদ হবে। আমার হাত খুলে দিন। দয়া করে যাবেন না। পরি শায়েরকে আর কথা বলতে দিল না। গামছা দিয়ে ওর মুখ বেঁধে দিল। মাথা নেড়ে শায়ের পরীকে যেতে নিষেধ করে বারবার, কিন্তু পরি সেসবে পাত্তা না দিয়ে দরজার ছিটকিনি তুলে দিয়ে চলে যায়। শায়ের ছটফট করছে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু কোনো লাভ হচ্ছে না। শক্ত করেই বেঁধেছে পরি। মুখ বাঁধা থাকায় কাউকে ডাকতেও পারছে না। নিজ কক্ষে গিয়ে পূর্বের ন্যায় পোশাক পরে নিল পরি। মুখটাও কাপড় দিয়ে ঢেকে নিল। রূপালীও পরীর মতো পোশাকে নিজেকে তৈরি করেছে। পরি কুসুমের হাতে ওর তলোয়ার দিয়ে অন্দরে ঢোকার দরজার সামনে দাঁড় করিয়ে দিল। যদি কেউ জবরদস্তি করে ভেতরে আসতে চায় তাকে যেন আঘাত করে। কুসুম জানে সে এটা করতে পারবে না, তবুও সাহস করে দাঁড়িয়ে রইল। রীতিমত কাঁপতে লাগল সে। রূপালী আর পরি ছাদে চলে গেল। আম গাছ বেয়ে দুজনেই মাটিতে নামল। বাড়ির পেছনে দিক দিয়ে দুজনে বেরিয়ে পড়ল বাগান বাড়ির উদ্দেশ্যে। বাগান বাড়িতে 4 জন রক্ষী আছে শুধু, আর সবগুলো জমিদার বাড়ি পাহারা দেয়। কারণটা অবশ্য পরি। কখন কি হয়ে যায় সেজন্য আফতাব এত পাহারার ব্যবস্থা করেছে। অন্ধকারের পথ ধরে জমিদার বাড়ির দিকে আসছে সিরাজ। পথে হুট করেই শেফালি এসে দাঁড়াল। সিরাজ চমকে গেল শেফালিকে দেখে। সে বলে উঠল, তুই এত রাতে এখানে কি করস? একখান কথার আপনেরে কইতে আইসি। নৌশাদ রে পরি আপার খুন করছে। আমি নিজের চোখে দেখছি। এ কথা আগে বললি না কেন? আর এখানে এসেছিস কেন তুই? পরি আপার ডরে কই নাই। বড় কর্তা আপনারে বাগান বাড়ি যাইতে কইছে। শায়ের ভাইরে নিয়াহেরা বাগান বাড়িতে চইলা গেছে। তাই আমারে পাঠাইছে আপনেরে খবর দিতে। আপনি অহনি যান। সিরাজ কিছুটা সন্দেহের দৃষ্টিতে শেফালির দিকে তাকাতেই সে বলে উঠল, আমি জানি না আপনেরে কেন যাইতে কইছে। আমি গেলাম। দ্রুতপদে শেফালি প্রস্থান করল। সিরাজ ওখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবল ওর আসতে দেরি বিধায় হয়তো শায়েরকে নিয়ে ওনারা চলে গেছে। তাই সিরাজ বাগান বাড়ির পথ ধরে। কিন্তু আফতাব আর আখির যে এখনও সিরাজের অপেক্ষা করছে তা সিরাজ জানতেই পারল না। বাগান বাড়ির বাইরে দুজন পাহারা দিচ্ছে। এমন সময় দূরের ঝোপের ভেতর থেকে শব্দ ভেসে আসে। কিন্তু হচ্ছে তা দেখার জন্য একজন সেখানে যায়। সাথে সাথেই তাকে টেনে ভেতরে নিয়ে গেল পরি আর রূপালী। মাথায় আঘাত করে জ্ঞানহীন করে দেয় এবং দাড়ি দিয়ে বেঁধে দেয়। দ্বিতীয়জন প্রথম জনের খোঁজে যেতে তাকেও একই অবস্থা করে ফেলে রাখে। তারপর দুজনে একসাথে বাড়ির ভেতরে ঢোকে। পরি সাবধানে পা ফেলে সামনে এগিয়ে যাচ্ছে। সেই ঘরটাতে যায় যেখানে পরীকে বেঁধে রাখা হয়েছিল। কিন্তু সেখানে গিয়ে পরি অবাক হয়। কেননা সেখানে জুম্মান বসা। মাথা নিচু করে জুম্মান বসে আছে। একজন রক্ষী ওকে খাবার খাওয়ার জন্য বলছে, কিন্তু সে খাচ্ছে না।
কাঁদছে আর বলছে সে মায়ের কাছে যাবে। বছর 13-র ছেলেটা আর কি বুঝবে? পরী আর রাগ ধরে রাখতেই পারে না, হনহন করে ভেতরে ঢুকে পড়ল। পরীকে দেখে চমকে গেল লোকটা, তবে চিনতে পারে না। তবে জুম্মান ঠিকই চিনে ফেলে পরীকে। সে বলে উঠল, পরী আপা, আমারে এইহান থাইকা নিয়া যাও, আমি থাকমু না। লাঠি নিয়ে তেড়ে এলো লোকটা পরীর নাম শুনে। কিন্তু পরী কায়দা করে তার লাঠি কেড়ে নিল এবং তাকেই আঘাত করে বসে। কিন্তু পরমুহূর্তে পেছনে থেকে কেউ পরীকে লাঠি দ্বারা আঘাত করতেই মাটিতে লুটিয়ে পড়ে সে। তাকিয়ে দেখে রক্ষী এসে পড়েছে। সে আবার পরীকে মারতে যাওয়ার আগেই তার রক্ত ছিটকে এসে পরীর মুখে পড়ে। কারণ রূপালী তাকে আঘাত করে বসেছে। বড় একটা ছুরি লোকটার পিঠে গেঁথে দিয়েছে। লোকটা সাথেই মাটিতে পড়ে ছটফট করতে থাকে। অন্যজন ভয়ে গুটিয়ে যায়। বুদ্ধি করে ওরা চারজনকে কাবু করে ফেলেছে। এখন শুধু সিরাজের আসার পালা। পরী দ্রুত পায়ে জুম্মানের কাছে গেল। এসব মারামারি দেখলে ভয় পায় জুম্মান। আর সেই ছেলেটাকে দিয়েই খারাপ কাজ করাতে চায়। এটা ভেবে আরও রাগ হচ্ছে পরীর। রূপালী দাহাতে বেঁচে যাওয়া রক্ষীর দিকে এগোয়। লোকটা ভয়ে এক কোণে দাঁড়িয়ে আছে। তবে রূপালী তাকে বাঁধল দড়ি দিয়ে। এবার জুম্মানকে ওরা বাড়িতে পাঠাবে। সিরাজ এখনই চলে আসবে। এখন জুম্মানকে বাইরে পাঠানোটা ঠিক হবে না। পরী জুম্মানকে উদ্দেশ্য করে বলে, এখনই সিরাজ এখানে আসবে। তুই লুকিয়ে বাড়িতে যাবি। সদর দরজা দিয়ে ঢুকবি না। গাছ বেয়ে ছাদে উঠবি, তারপর ঘরে যাবি। সবার আগে সোনা আপার ঘরে যাবি। সেখানে তোর শায়ের ভাইকে আমি বেঁধে রেখেছি। তুই আগে তার বাঁধন খুলে দিবি। আমার শ্বশুরবাড়ির পথ জানা আছে তোর? রাতের বেলা যেতে পারবি তো? কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না জুম্মান। তবে এটুকু বুঝতে পারছে যে পরীর কথামতো ওকে কাজ করতে হবে। তাই সে মাথার নাড়ল। পরী বলল, শেফালিকে বলবি ও যেন পিকুলকে নিয়ে বাইরে তোর কাছে দিয়ে যায়। তারপর পিকুলকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে চলে যাবি। আমি পড়ে তোকে চিঠি পাঠাবো কেমন? জুম্মান কাঁদছে আর মাথা নাড়ছে। সে বলে, আব্বা একটুও ভালো না আপা। আম্মারে খুব মারে। ওই দিন আমারে কইল আমি যদি মিথ্যা কইয়া তোমারে বাড়িতে না আনি তাইলে আম্মারে মাইরা ফালাইব। এরই মধ্যে সেখানে সিরাজের আগমন ঘটল। পরী আশেপাশে রূপালীকে দেখল না। জুম্মান দৌড়ে পালিয়ে গেল। সিরাজের বুঝতে বাকি রইল না কিছুই। লাঠি হাতে সোজা হয়ে দাঁড়াল পরী। সিরাজ বলল, তুমি এখানে? বাহ, চিন্তা শক্তি দারুণ তোমার। আমাকে চিনে ফেললে। তবে আজ পরী হয়ে নয়, তোমার জম হয়ে এসেছি। পরনের পাঞ্জাবির হাতাটা গোটাতে গোটাতে এগিয়ে এলো সে। ঠোঁটের কোণে তার ঝুলে আছে হাসি। আশেপাশে সবকিছুই সে ভালো করে দেখে নিল। আসার সময় রক্ষীদের না দেখেই তার সন্দেহ হয়েছিল। পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্যই সে ভেতরে আসে। ঘরের এক কোণে রক্ষীকে বাধা দেখে সেদিকে পা বাড়াল সে। কিন্তু মাঝপথে লাঠি উঁচিয়ে পরী তাকে থামিয়ে দেয়, ভুলেও ওদিকে পা রেখো না। আগে নিজের দিক ভাবো। সিরাজ আবার হাসে, তুমি আমার সাথে লড়াই করতে এসেছ? পরী, এটা হাস্যকর পরী। বাঁচতে চাও তো ফিরে যাও। এই মুহূর্তে তোমাকে মারার কোনো ইচ্ছা আমার নেই। তোমাকে ধীরে সুস্থে মারব। যাও, ফিরে যাও। নিজের কথা শেষ করে সিরাজ আবারও সামনে এগিয়ে চলল। কিন্তু এবার সে প্রতিহত হল পরীর লাঠি দ্বারা। সিরাজের পিঠে জোরে আঘাত করেছে পরী। রাগান্বিত হয়ে ঘুরে দাঁড়াল সিরাজ। মুখে বিশ্রী ভাষা তুলে এগিয়ে গেল পরীর দিকে। সিরাজের সাথে হাতাহাতি শুরু হল পরীর। সিরাজ খালি হাতে আর পরী লাঠি হাতে।
সিরাজ বুঝে গেল এভাবে খালি হাতে পরীর সাথে লড়াই করা যাবে না। তাই সে ফাঁক বুঝে কক্ষ ত্যাগ করে দৌড়ে গেল অন্য একটা কক্ষে যেখানে ধারালো অস্ত্র রাখা আছে। পরী নিজেও ছুটছে সিরাজের পিছু পিছু। সিরাজ দৌড়ে একটা ঘরে ঢোকে। তার জানা মতে এই ঘরে অস্ত্র আছে এবং সে পেয়েও গেল। পরীকে উদ্দেশ্য করে বলল, এখনো সময় আছে পরী, তুমি চলে যাও, না হলে কঠিন মৃত্যু দেব আমি তোমায়। তুমি ভুল সিরাজ, আজ সে মৃত্যু আমি তোমাকে দেব। আমি জানি মৃত্যুর দুয়ারের কাছে আমি পৌঁছে গেছি। আমি ভয় পাই না মৃত্যুকে। সিরাজ বুঝল আজ লড়াই করতেই হবে তাকে। তাই সে এগিয়ে এসে অস্ত্র চালায় পরীর উপর। পরী নিজেকে রক্ষা করে ঘুরে গিয়ে আরেকটা অস্ত্র হাতে নেয়। কিছুক্ষণ দুজনে অস্ত্র যুদ্ধ করার পর দুজনেই একটু আধটু জখম হয়। একটা সময় পরীর হাতের অস্ত্রখানা ছিটকে দূরে পড়ে গেল। একজন পুরুষের সাথে তো পেরে ওঠা সম্ভব নয়। সেখানে সিরাজ শক্তিশালী পুরুষের মধ্যে একজন। তার মধ্যে রূপালী এখনো আসছে না। পরী তাও থামে না। কক্ষের দেয়ালের সাথে মশাল ঝুলানো ছিল, তাতে আগুন জ্বলছে। পরী দ্রুত পদে আগুনের মশালটা হাতে নিল, সিরাজের দিকে উঁচিয়ে ধরল। এভাবে কয়েকবার নিজেকে রক্ষা করে পরী। কিন্তু সিরাজ মশাল সহ পরীর হাত ধরে ফেলে। অন্য হাত দিয়ে অস্ত্র ধরে পরীর গলায়। পরী নড়াচড়া বন্ধ করে কিছু একটা ভাবতে থাকে। সিরাজ বলে, রূপের দেমাগ তোমার, তাই না? এর জন্যই তো শায়ের এত পাগল। তবে আজকের পর সেই পাগলামি তুমি দেখবে না। রূপ না থাকলে শায়ের তো তোমার ধারে কাছেও আসবে না। সিরাজ মশালটা চেপে ধরে পরীর মুখের উপর। অগ্নি লাভায় মুখটা ঘুরিয়ে নেয় পরী। মুখে কাপড় বাঁধা ছিল, আগুন লেগে গেল কাপড়ে। পরী সাথে সাথেই লাথি মারে সিরাজের পশ্চাতে এবং ছিটকে দূরে সরে যায়। পরী হাত দিয়ে বৃথা চেষ্টা চালায় আগুন নেভানোর, কিন্তু পারে না। আগুন ছড়িয়ে যাচ্ছে মুখের চারিদিক এবং গলাতে। পরী কাপড়টা খুলতে চাইল, কিন্তু ওর হাতে জখম হয়েছে, তাই ব্যথায় ঠিকমতো খুলতেও পারছে না। কাপড় পুড়ে পুড়ে পরীর মুখের সাথে লেগে গেল। ভীষণ জ্বালাপোড়া হতে লাগল পরীর। সিরাজ আবার উঠে দাঁড়াল, এগিয়ে গেল পরীর দিকে। পরমুহূর্তে ঘটে গেল আরেকটি ঘটনা। পেছনে থেকে একটা তলোয়ার এসে ভেদ করে সিরাজের বুক। পেছনে ফিরতে পারে না সিরাজ। শুধু নিজের বুক ভেদ করে বের হওয়া তলোয়ারের রক্তমাখা মাথাটার দিকে তাকিয়ে রইল নির্নিমেষ। রক্তের স্রোত বইতে লাগল সিরাজের বুক থেকে। রূপালী এক টানে বের করে নিল তলোয়ারখানা। তারপর দ্বিতীয়বারের মতো আবারও একই স্থানে আঘাত করে। সিরাজ আর শরীরের ভর ধরে রাখতে পারে না, লুটিয়ে পড়ে মেঝেতে। রূপালীকে দেখে ওর চোখজোড়া শান্ত হয়ে যায়। মুখের কাপড়টা সরিয়ে দাঁড়িয়েছে সে। সিরাজের দিকে তাকিয়ে সে হেসে বলে, পেছনে থেকে আঘাত করার পদ্ধতি আমি তোমার কাছ থেকেই শিখেছি সিরাজ। দেখো আজ কাজে লেগে গেল। কিন্তু রূপালী আর কিছু বলতে পারে না সিরাজকে। পরীর আর্তনাদে সেদিকে ফিরে তাকায়। আগুন পরীর শরীরের একটু একটু করে ছড়াচ্ছে। রূপালী দৌড়ে পরীর কাছে গেল। নিজের মাথায় বাঁধা কাপড়টা খুলে সেটা দিয়ে চেপে ধরে পরীর মুখ। ঠিক তখনই শায়েরের আগমন ঘটে সেখানে। প্রিয়তমার এরকম অবস্থা দেখে দৌড়ে গেল সে। রূপালীর হাত থেকে কেড়ে নিল কাপড়টা। নিজেই নেভালো আগুন। কিন্তু ততক্ষণে পরীর মুখের অর্ধেক ঝলসে গেছে আগুনের তাপে। শায়ের ছুটে গেল বাইরে। খানিক বাদে মাটির কলস ভর্তি পানি এনে ঢেলে দিল পরীর মুখে। মুখটা জ্বলছে খুব। পরী শক্ত মুখে বসে আছে। এখন মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না ওর।
ইতিমধ্যে বাইরে হইচই শোনা যাচ্ছে। শায়ের আতঙ্কিত হয়ে বলল, সবাই চলে এসেছে। এখান থেকে পালাতে হবে। চলুন তাড়াতাড়ি। পরী উঠতে পারল না। শায়ের বিলম্ব না করে কোলে তুলে নেয় পরীকে। রূপালীকে সাথে করে পেছনের দরজা দিয়ে বের হয় ওরা। আফতাব সহ বাকি সবাই ততক্ষণে বাড়ির ভেতরে প্রবেশ করেছে। সিরাজই তাদের খবর পাঠিয়েছিল। আসার পথে রক্ষীদের দেখতে না পেয়ে সিরাজের চতুর মন বুঝতে পারে এখানে কিছু হয়েছে। আশেপাশে খুঁজে সে রক্ষীদের বাধা অবস্থায় দেখতে পায়। একজনের জ্ঞান ছিল না। আরেকজনের বাঁধন খুলে তাকে জমিদার বাড়িতে খবর দিতে পাঠায়। এজন্যই আফতাব তার দলসহ চলে এসেছে। সিরাজের নিথর দেহ পড়ে থাকতে দেখে সবাই অবাক হয়ে যায়। রক্তে ভেসে যাচ্ছে চারিদিক। কে মারল সিরাজকে? অন্য কক্ষে বেঁধে রাখা সেই রক্ষীকেও রক্তাক্ত অবস্থায় দেখতে পায় সবাই। সেও মৃত। আফতাবের সন্দেহ পুরোটাই পরীর উপর গিয়ে পড়ে। সে চারিদিকে লোক পাঠায়। পরী নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। কিন্তু ততক্ষণে শায়ের পরীকে নিয়ে চলে যায়। পরীর শরীরের শক্তি খুবই কম। শায়ের কি করবে ভেবে পাচ্ছে না। রূপালী বলে উঠল, পরীকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ওর কষ্ট হচ্ছে। শায়ের রূপালীকে বলে উঠল, আপনি বাড়িতে ফিরে যান। আপনার বাবা আপনাদের খোঁজ করতে বাড়িতে যাবে। বাড়ির কেউই আমাদের খবর জানে না। আপনি থাকলে সব সহজ হবে। কিন্তু পরী? শায়ের খানিকটা ধমকে ওঠে বলে, আপনি যান। পরিজানকে আমি সামলে নিব। রূপালী দেরি করে না। দৌড়ে চলে গেল জমিদার বাড়ির রাস্তা ধরে। শায়ের উপায়ন্তর খুঁজতে লাগে। এই মুহূর্তে পরীকে শহরের ভালো কোনো ডাক্তার দেখাতে হবে। এই রাতের বেলা গাড়ি পাওয়া মুশকিল। কিন্তু পরীকে তো নিতেই হবে। রাতের বেলাতে গাড়িওয়ালা চাচাকে ঘুম থেকে ডেকে তুলে শহরের পথে রওনা দিল সে। সারা রাস্তা পরীকে সে বুকে চেপে ধরে রাখে। আমার কথা না শুনে কেন গেলেন আপনি সেখানে পরিজান? আমি যে এখন আপনার কষ্ট সহ্য করতে পারছি না। পরী ঠোঁট নাড়িয়ে কিছু বলার চেষ্টা করে কিন্তু পোড়াস্থানে টান ধরায় ব্যথা অনুভব করতেই থেমে যায় সে। শায়ের বলে, আপনি কথা বলবেন না পরিজান। দয়া করে চুপ থাকুন। চিন্তা করবেন না। আপনি শীঘ্রই সুস্থ হয়ে যাবেন। আমি থাকতে আপনার কিছুই হবে না। গাড়ি থেকে নেমে নৌকার খোঁজ করে শায়ের। পেয়েও যায়। শহরে যেতে হলে পদ্মা পাড়ি দিতে হবে। এখন কোনো ট্রলার পাওয়া যাবে না। জেলেদের নৌকা দেখা যাচ্ছে শুধু। তাদেরই এক নৌকায় করে পরীকে নিয়ে রওনা হয় শায়ের। পদ্মা পার হওয়া চারটেখানি কথা না। বৈঠা বেয়ে যেতে অনেক সময়ই লেগে গেল। এত রাতে তো আর কোনো ডাক্তারের দোকান খোলা থাকবে না। সরকারি হাসপাতালগুলোও মনে হয় বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে শায়ের নিজেকে ভীষণ অসহায় লাগছে। এমন পরিস্থিতির সম্মুখীন সে কখনোই হয়নি। একটা হাসপাতালের সামন গিয়ে সেটা খোলা পেল। অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। দুজন মহিলা ডাক্তার পরীর চিকিৎসা শুরু করে। আর শায়ের চিন্তিত হয়ে বাইরে বসে থাকে। ঘেমে একাকার হয়ে গেছে শায়ের। এই মধ্যরাতে এত কিছুর সাথে যুদ্ধ করে এতদূর এসেছে সে। তবুও শায়ের পরীকে বাঁচাতে পেরেছে এটাই অনেক তার কাছে। তার করা পাপের শাস্তি পরী পাচ্ছে। এজন্য শায়েরের অনেক বেশি কষ্ট হচ্ছে। সিরাজকে জীবিত পেলে শায়ের ওর যে অবস্থা করত তা সে নিজেও ভাবতে পারছে না। মাথা নিচু করে সে বসে আছে। হঠাৎই চোখের সামনে একজোড়া পা থামতেই চোখ তুলে তাকায় শায়ের। মানুষটা তার অতি পরিচিত। যদিও তার সাথে অল্পদিনের জন্য পরিচয় হয়েছিল তবুও মানুষটা তো পরিচিত। শায়ের দাঁড়িয়ে পড়ল। নাইম বিস্মিত কণ্ঠে বলে উঠল, আপনি এখানে? এত রাতে? এতক্ষণ যে শায়ের চোখের পানি ফেলছিল তা শায়েরের চোখ দেখেই নাইম বুঝতে পেরেছে।
ভেজা ভেজা গলায় শায়ের বলল, পরি যান। বাকি কথা গলাতেই আটকে গেল ওর। তবে নাইম বুঝে নিল তার উল্টো। সে ভেবেছিল পরি বোধহয় মা হতে চলেছে, সেজন্যই শায়ের তাকে হাসপাতালে নিয়ে এসেছে। তো সেদিন নাইমের সাথে আপনার আর পরির আবার দেখা হয়। কিন্তু আপনি যে বললেন পিকুলকে আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল পরি, তাহলে পিকুল নাইমের কাছে কিভাবে আসলো? শায়ের এতক্ষণ কথা বলতে বলতে হাঁপিয়ে গিয়েছিল বিধায় একটু দম নিচ্ছে। হঠাৎই মুস্কানের প্রশ্নে চোখ তুলে তাকায় সে। ঠোঁট জোড়া প্রশস্ত করে হাসে শায়ের। অদ্ভুত লাগে শায়েরের এই হাসি ওর কাছে। মনে হচ্ছে এই চাহনি আর এই হাসি তার পরিচিত। কিন্তু মুস্কান ঠিক মনে করতে পারছে না যে এর আগে সে শায়েরকে কোথাও দেখেছে কিনা। মুস্কানকে চিন্তিত দেখে শায়ের হেসে বলে, এই চিন্তা শক্তি নিয়ে আপনি সাংবাদিক হয়েছেন? আমি তো ভাবতেই পারছি না। কথা শেষ করতে করতেই আবার হাসে শায়ের। মুস্কানের ভীষণ অস্বস্তি লাগছে। এই হাসিটা ওর চেনা, কিন্তু মনে পড়ছে না সে কোথায় দেখেছে। কিছুক্ষণ গভীরভাবে ভাবার পর ওর মনে পড়ল শোভনের কথা। কিন্তু কেন মনে এলো তা সে বুঝতে পারছে না। শোভনের চোখ দুটো যেন একদম শায়েরের মতো, এমনকি হাসিটাও। কিন্তু শোভন তো রূপালীর ছেলে। নাইমই তো ওকে বলেছে। তাহলে শায়েরের সাথে শোভনের এত কেন মিল? মাথা ঘোরাচ্ছে মুস্কানের। এ কোনো গোলক ধাঁধায় আটকে গেল সে। তবে সে নিশ্চিত শায়ের এই বিষয়ে মুখ খুলবে না। শায়ের আগের মতোই হাসছে। মুস্কান ভেবে পাচ্ছে না এরকম একটা সময়ে আদৌ কোনো লোক হাসতে পারে। দুদিন পর তার ফাঁসি। পরীর মতো সেও হাসতে হাসতে মৃত্যুকে বরণ করতে চাইছে। মুস্কানের মনে পড়ে গেল পিকুলের কথা। হিসেব অনুযায়ী পিকুলের জন্ম ১৯৯৯-তে। তাহলে পিকুলের বর্তমান বয়স ১০ বছর। কিন্তু শোভনের বয়স মাত্র ৬। তার মানে শোভন পিকুল নয়, সে অন্য কেউ। তাহলে শোভন শায়ের পরীর সন্তান। এসব কথা মাথায় আসতেই চট করে দাঁড়িয়ে পড়ে মুস্কান। শায়েরের সাথে আর কোনো কথা না বলে দৌড়ে থানা থেকে বের হয়ে যায়। দিনের মধ্যপ্রহরে সূর্য মাথার উপর থেকে খাড়াভাবে কিরণ দেয়। জ্যামের মধ্যে রিকশায় বসে ঘামছে মুস্কান। বারবার রুমাল দিয়ে ঘাম মুছছে সে। অর্ধেক রাস্তা এসে সে জ্যামে আটকে গেছে। অনেকক্ষণ বসে থাকতে থাকতে ধৈর্যহীন হয়ে পড়ে সে। তাই ভাড়া মিটিয়ে ওখানেই নেমে পড়ে এবং ঠিক করে বাকি রাস্তাটুকু সে হেঁটেই পাড়ি দেব। হাঁটতে হাঁটতে শোভনের স্কুলের সামনে এসে দাঁড়াল সে। কিন্তু স্কুল এখনো ছুটি হয়নি। ধৈর্যহীনা নারীটি দৌড়ে শোভনের ক্লাসরুমে ঢুকে পড়ল। তখন শিক্ষক ক্লাস নিচ্ছিল। মুস্কানকে অনুমতি ব্যতীত ক্লাসে ঢুকতে দেখে তিনি অবাক হন। কিন্তু মাকে দেখে ছোট্ট শোভনের ঠোঁটে হাসি দেখা দিল। মুস্কান যেন স্পষ্ট শায়েরকে দেখছে শোভনের মধ্যে। অপলক চোখে শোভনের দিকে এগোতে থাকে সে। তারপর শোভনের ব্যাগপত্র গুছিয়ে বাইরে চলে আসে সে। শোভন বলে ওঠে, আম্মু আজকে কি কোনো অনুষ্ঠান আছে? কেন বলো তো? ক্লাস তো শেষ হলো না আর তুমি আমাকে নিয়ে এলে? তোমাকে খুব দেখতে ইচ্ছা করছিল তাই এসেছি। ওহ, তুমি আমাকে সবসময় মিস করো তাই না? হুমম, তোমার বাবা মাও তোমাকে মিস করে। কি? হঠাৎ ধ্যান ভাঙে মুস্কানের। সে বলে, কিছু না, চলো তোমাকে চকলেট কিনে দেব। শোভনকে সাথে নিয়ে সোজা নাইমের চেম্বারে গেল মুস্কান। নাইম তখন রোগী দেখছিল। কিছু সময় অপেক্ষা করতে হলো ওদের। দুপুরের বিরতিতে নাইম বাইরে আসতেই মুস্কান আর শোভনকে দেখতে পেল সে। মুস্কান উঠে দাঁড়িয়ে নাইমের কাছে গেল। জিজ্ঞেস করল, তুমি আমার থেকে একটা কথা লুকিয়েছ নাইম। এটা তুমি ঠিক করলে না। নাইম জবাব দিল না, কেননা সে জানত মুস্কান তাকে এই প্রশ্ন করবেই। মুস্কান আবার জিজ্ঞেস করে, শোভন, পিকুল এই নাম দুটো আলাদা মানুষের। পিকুল রূপালীর ছেলে আর শোভন পরি আর শায়েরের সন্তান, তাই তো? সত্য তো জানোই।
আবার জিজ্ঞেস করছো কেন? এই সত্যিটা অন্তত তুমি আমাকে জানাতে পারতে নাইম। পরি চায়নি তার সন্তানের পরিচয় কেউ জানুক। তাই আমিই বলিনি। আর তাছাড়া তোমাকে তো বলেছি আমার কিছু বলা নিষিদ্ধ। শায়েরই তোমাকে সব বলবে। মুস্কান নিরাশ হল নাইমের গা ছাড়া ভাব দেখে। ছেলেটা যে এখনো তাকে বুঝল না। বিয়ের পর থেকেই দেখে আসছে নাইমের এমন উদাস ভাবটা। বিয়ের দিনই শোভনকে মুস্কানের হাতে তুলে দিয়েছিল নাইম। একজন আদর্শ মা হতে বলেছিল মুস্কানকে। তখন ছোট্ট শোভনের বয়স মাত্র ৮ মাস। ছোট ছোট হাতে যখন সে মুস্কানকে স্পর্শ করত তখন ভীষণ ভালো লাগত ওর। মাতৃত্বের স্বাদ পেত সে। কিন্তু আফসোস এই যে এত বছর পর শোভনের আসল পরিচয় জানতে পারে ও। নাইম শুরুতেই বলেছিল মুস্কান যেন তাকে শোভনের বিষয়ে কোনো প্রশ্ন না করে। মুস্কান তাই করে। কেননা এত সুন্দর একটা শিশুকে ফিরিয়ে দেওয়ার সাধ্য কারো নাই। অসম্ভব সৌন্দর্যের অধিকারী এই শিশুটিকে দেখলে মন প্রাণ জুড়িয়ে যায় মুস্কানের। তাই তো বাবা মায়ের অমতে এই বিয়েতে সে রাজি হয়। মুস্কান নাইমকে ফিরিয়ে দিল, সে হয়তো অন্য কোনো নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো। যদি সেই নারী শোভনের মা না হয়ে উঠতে পারে, ভালোবাসতে না পারে, এই জন্যই মুস্কান শোভনকে আপন করে নিয়েছিল। একটা সুখী পরিবার গড়ে তুলেছে। শোভনকে নিয়ে বাসায় ফেরে মুস্কান। দুপুরের খাবার শেষ করে ঘুম পাড়িয়ে দেয় শোভনকে। মুস্কান ভাবতে লাগে শায়েরের কথা। শায়ের কি শোভনকে দেখেছে? আর দুদিন পর তার ফাঁসি, তবুও শায়ের একটাবার শোভনের সাথে দেখা করার ইচ্ছা পোষণ করেনি। কেন? এর মধ্যে কি কোনো রহস্য আছে? না হোকে আবার যেতে হবে শায়েরের কাছে। আজকেই যাবে সে। শোভনকে বুয়ার কাছে রেখে বিকেলে আবার সাভারে যায় সে। কিন্তু এবার নুরুজ্জামান তাকে দেখা করতে দিতে চায় না। তিনি বলেন, দেখুন, আপনাকে একবার দেখা করতে দেওয়া হয়েছে, কিন্তু বারবার একজন ফাঁসির আসামির সাথে দেখা করতে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। মুস্কান তার প্রতিবাদ করে বলে, আর যদি আসামি সম্পূর্ণ নির্দোষ হয় তাহলে? চমকে গেলেন নুরুজ্জামান, কি বলছেন আপনি? সমস্ত সাক্ষী শায়েরের বিরুদ্ধে। শায়ের নিজের মুখে সব সত্য স্বীকার করেছে। আমরা সব তদন্ত করে দেখেছি। আমি যেটুকু বুঝেছি তাতে আমার মনে হচ্ছে শায়ের নির্দোষ। একটা খুনও সে করেনি। সব জানতে হলে আমাকে শায়েরের সাথে কথা বলতে হবে। দয়া করে আমাকে যেতে দিন। অতঃপর মুস্কান শায়েরের সম্পর্কে যতটুকু শুনেছে তা সব বলে দিল নুরুজ্জামানকে। সব শুনে নুরুজ্জামান বললেন তিনিও সব শুনবেন, তবে আড়াল থেকে। কারণ শায়ের নুরুজ্জামানের সামনে একটা কথাও বলবে না। দুজনেই শায়েরের সেলে গেল। মুস্কান সামনে এলো, নুরুজ্জামান দেওয়ালের ওপাশে রয়ে গেল। মুস্কানকে দেখে এগিয়ে এলো শায়ের। মুচকি হেসে বলল, কি রহস্য ভেদ করে এলেন সাংবাদিক ম্যাডাম? আপনাকে বোঝার সাধ্য পরি ছাড়া কারো নেই। এজন্য আমি ঠিক বুঝতে পারছি না আপনাকে। আমার বাপ আজরের হাড় থেকে সৃষ্টি সে। মনে কথা সে বুঝবে না তো কে বুঝবে? শায়ের একটু চুপ থেকে বলে, পরিজান আমাকে একটা কথা বলেছিল জানেন? বলেছিল, এটা পৃথিবী বেহেশত নয়। এখানে চক্ষু মুদন করে কাউকে বিশ্বাস করা উচিত না। কথাটা ঠিকই বলেছে সে। তাই তো পরিজান এই পৃথিবীতে শুধু আমাকে বিশ্বাস করেছে। মুস্কান বারবার বিস্মিত হচ্ছে শায়েরের কথায়। পরি ঠিকই বলেছে, এই ছেলের প্রতিটা কথায় জাদু আছে। মুস্কান বলে, আপনার কি শোভনকে দেখতে ইচ্ছা করে না? অন্তত ফাঁসির আগে ছেলেকে শেষ দেখা দেখতে চান না? ওর কথা আমার সামনে বলবেন না। আচ্ছা, বলবো না। তবে এটা বলুন, শোভনকে কেন নাইমের কাছে রেখেছেন? এত বিশ্বাস নাইমকে কেন করলেন? অন্য কেউ ছিল না?
ডাক্তারবাবুকে বিশ্বাস করি বলেই নিজ সন্তানকে তার হাতে তুলে দিয়েছি। শুধু তাই নয়, 10টা মাস আমার পরিজান তার কাছেই ছিল। হাসপাতালে সায়ের নাইম মুখোমুখি দাঁড়িয়ে আছে। নাইম এখনও জানে না পরীকে কেন এখানে আনা হয়েছে। সে জিজ্ঞেসও করেনি পরীর কি অবস্থা। সায়ের চিন্তায় কোনো কথাও বলতে পারছে না। এমন সময় ডাক্তার রেবেকা বের হয়ে এলেন। সায়েরকে উদ্দেশ্য করে বললেন, আপনার স্ত্রীর অবস্থা খুব একটা ভালো নয়। মুখটা অতটাও পুড়ে যায়নি, তবে শরীরের আঘাতগুলো একটু বেশি। এরকম অস্ত্রের আঘাত সে পেল কিভাবে? সায়ের জবাব দিতে পারে না। তবে নাইম বেশ অবাক হয়। ও রেবেকাকে জিজ্ঞেস করে, কি হয়েছে আপু? পরীর মুখ পুড়েছে মানে কি? শেষ কথাটা সায়েরকে উদ্দেশ্য করেই বলে নাইম। রেবেকা বললেন, তুমি চেনো মেয়েটাকে? হ্যাঁ চিনি। কিন্তু হয়েছে কি বলুন তো? আসলো নাইম, মেয়েটার মুখ অর্ধেক পুড়ে গেছে কোনোভাবে। চিকিৎসা করলে পুরোপুরি ঠিক না হলেও কিছুটা ঠিক হবে। হাত, পা এবং শরীরে অসংখ্য ধারালো অস্ত্রের দাগ। এর মধ্যে মেয়েটা গর্ভবতী। জানি না এখন আমার কি করা উচিত। সায়ের যেন স্তব্ধ হয়ে গেল। পরী মা হতে চলেছে। এর আগে তো কত চেষ্টাই না ওরা করেছে, তবুও কোনো লাভ হয়নি। ভাগ্য ওদের সাথে কোনো খেলা খেলছে। এবার সায়ের নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। কথা না বলেই সে ছুটে গেল পরীর কাছে। মুখে তার ব্যান্ডেজ করা। ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে বিধায় ঘুমাচ্ছে পরী। সায়ের প্রিয়তমার ক্ষত বিক্ষত হাতটা ধরে যত্নে চুম্বন করে। হাতটা বুকে চেপে ধরে বলে, আমি পাথরের ন্যায় হয়ে গেছি পরিজান। ঢেউয়ের পর ঢেউ আসুক আমি নিশ্চুপ থাকব। কিন্তু আপনি হীনা কেউ যেন না আসে। তাহলে আমি ভেঙে চুরমার হয়ে সমুদ্রে তলিয়ে যাব। আপনাকে ছাড়া আমি অসহায়, ভীষণ অসহায়। আমাকে ছেড়ে যাবেন না। আপনি যে মাতৃত্ব চেয়েছিলেন তা আল্লাহ আপনাকে দিয়েছেন, কিন্তু এখন এই মাতৃত্ব নিয়েও আপনাকে যুদ্ধ করতে হবে। পরী ঘুমন্ত বিধায় জানতে পারল না তার স্বামী তাকে এখনও কতখানি ভালোবাসে। তার স্বামীর বুকের জমানো ভালোবাসা রত্ন দিয়ে বাঁধানো শুধু তারই জন্য। ভালোবাসার শেষ নেই যদি সেই ভালোবাসা প্রকৃত হয়। সেই ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু পরিবর্তন হয় নতুন কিছুতে। পৃথিবীতে যেমন ঋতু পরিবর্তন হয় ঠিক তেমনি গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্তের মতো ভালোবাসার ও ঋতু পরিবর্তন হয়। ভালোবাসা বিয়ে সংসারের মতো পরিবর্তন হয় যুগ যুগ ধরে। সায়ের জানে না তার প্রিয়তমার সাথে কি তার আদৌ এক যুগ থাকতে পারবে কিনা। নাইম রেবেকার সাথে কথা বলছিল পরীর বিষয়ে। বাচ্চাটা কি পরী জন্ম দিতে পারবে কিনা, নাকি পরীর জীবনের ঝুঁকি থাকবে? রেবেকা বললেন, দেখো নাইম, পরীর শরীর এখন ঠিক না। 3 মাস লাগবে ওর মুখ ঠিক হতে। তবে তার বেশিও লাগতে পারে, আমি নিশ্চিত নই। ওর শরীরের ক্ষতগুলো সারতে মাসখানেক তো লাগবেই। তখন ওর শরীরের কতটা উন্নতি হবে তা আমি এখন বলতে পারবো না। যদি ওর শরীর খারাপ থাকে তাহলে তখন অপারেশন করা যাবে। পরীর অনুমতিও তো নিতে হবে। আগে পরী সুস্থ হোক, তারপর দেখা যাবে। তার আগে পরী সুস্থ পরিবেশ প্রয়োজন যেখানে সে ভালোভাবে থাকতেন পারবে। দরজার পাশে দাঁড়িয়ে সব শুনল সায়ের। এই মুহূর্তে পরীকে কিছুতেই নূরনগর নেওয়া যাবে না। একটু সুস্থ হলেই পরী আবার হত্যা খেলায় মেতে উঠবে। এতে পরীর জীবনের আশঙ্কা আছে। সেজন্য সায়ের নাইমের কাছে গিয়ে বলে, আপনি পারবেন আমার পরিজনকে আপনার কাছে রাখতে?
বেশি দিন নয়, পরিজান একটু সুস্থ হলেই আমি তাকে নিয়ে যাব। কেন বলুন তো? পরীকে বাড়িতে নিয়ে যান। সেখানে ওর পরিবার আছে। পরী সেখানে থাকলে আরো তাড়াতাড়ি সুস্থ হবে। আপনাকে আমি এখন কিছু বলতে পারছি না। তবে এটুকু বলছি যে নূরনগর এখন পরিজানের জন্য নিরাপদ নয়। সেখানে তার জন্য মৃত্যু অপেক্ষা করছে। আপনি কি আমার কথা রাখবেন? নাইম বুঝতে পারে কিছু একটা গণ্ডগোল হয়েছে। না হলে পরীর এই অবস্থা কিভাবে হলো? তাই সে কথা বাড়ায় না। পরীকে নিজের কাছে রাখতে রাজি হয়। 1 সপ্তাহ পর পরীকে হাসপাতাল থেকে নাইমের বাসায় নিয়ে যাওয়া হয়। পরী থাকবে বলে নাইম বাসা পরিবর্তন করেছে। 2টো রুম আর রান্নাঘর। পরী নাইমের বাসায় গিয়ে বিব্রতবোধ করে। সে চায় নূরনগর ফিরে যেতে। এখন সে একটুও আধটু কথা বলতে সক্ষম। তাই সে শায়েরকে বলে, আমি ফিরে যাব মালি সাহেব। আমাকে গ্রামে নিয়ে চলুন। শায়ের পরীর হাত দুটো চেপে ধরে বলে, আপনি সেখানেই থাকবেন যেখানে আমি বলবো। স্বামী হয়ে কখনোই কোনো আদেশ করিনি আপনাকে। তবে আজ করছি। আপনি এখানেই থাকবেন। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। তাই আপনার কিছু আমি হতে দিব না। পরী আহত গলায় বলে, তাহলে ওরা যে আমার আপা আর আম্মাকে মেরে ফেলবে। আর জুম্মানকে তো আমি নবীনগর পাঠিয়েছি পিকুলকে দিয়ে। ওর কি হবে? আপনার সব কাজ আমি করে দেব। আমি যাব জমিদার বাড়িতে। আপনার পরিবার রক্ষা করার দায়িত্ব আমার। আপনি চিন্তা করবেন না। পরীর কাঁদতে খুব ইচ্ছা করছে কিন্তু এখন কাঁদা যাবে না। তাহলে ওর যন্ত্রণা বাড়বে। শায়ের চলে যাবে ভেবে পরীর ভেতরটা চুরমার হচ্ছে। কিন্তু স্বামীকে এখন তার বিদায় দিতে হবে। শায়ের নিজেও আর দেরি করে না। আবার সে পরীর কাছে ফিরে আসবে বলে গভীর স্পর্শ এঁকে দিয়ে চলে যায় সে। নাইমের কাছে তার সবচেয়ে প্রিয় আমানত রেখে সে দূরে পাড়ি জমায়। নারীর সৌন্দর্য থাকা যেন কোনো পাপ। যেমনটা ফুলের থাকে। ফুলের অতিরিক্ত সৌন্দর্য আকর্ষণ করে মানবকে। কিন্তু তারা আকর্ষিত হলেও ফুলকে হৃদয় স্থান দিতে পারে না। যতক্ষণ ফুলটা সতেজ থাকে ততক্ষণ এটা হাতে শোভা পায়, কিন্তু যখন ফুলের সতেজতা শেষ হয়ে যায় তখন তার স্থান হয় চরণতলে। মেয়েদের সৌন্দর্যের পরিণতিটাও ঠিক পরিস্ফুটিত পুষ্পের ন্যায়। সব পুরুষ সৌন্দর্যতেই বেশি আটকায়। মনটা সবাই দেখতে চায় না। আর না মায় জোড়ায়। নাইম সেই মায় বোধহয় জোড়াতে পারেনি। কারণ না দেখে কোনো মেয়ের মায় জড়ানো যায় কি না তা নাইমের জানা নেই। আগে এই পরীকে স্বচোখে দেখার তীব্র আকাঙ্ক্ষা ছিল তার। কতই নাফন্দি এঁটেছিল সে। কিন্তু আজ সেই পরী তারই ঘরে অবস্থান করছে, কিন্তু তার ইচ্ছা করছে না পরীর সামনে গিয়ে দাঁড়াতে। কারণটা কি পরীর সৌন্দর্য? নাইমের কেন জানি অস্বস্তিকর লাগছে সবকিছু। হাসপাতালেও পরীর সামনে সে যায়নি, বাসায় আনার সময়ও থাকেনি। মোট কথা সে কিছুতেই পরীর সামনে যাবে না। অদৃশ্য এক দেওয়াল তাকে বাধা দিচ্ছে পরীর কাছে যেতে। তাই এই মুহূর্তে সে নিজ ঘরে অবস্থান করছে। একটা বুয়া রেখেছে সবসময় পরীকে দেখাশোনা করার জন্য। নিজ ঘরে বসে ছটফট করছে পরী। শায়েরের জন্য তার চিন্তা হচ্ছে। নূরনগর গেলে আফতাব যদি শায়েরের কোনো ক্ষতি করে দেয়? আফতাব তো চেয়েছিল শায়েরকে হত্যা করতে। এ কথা ভেবে পরী অস্বস্তি অনুভব করছে। বুয়া ঘরে আসতেই পাতলা কাপড় দিয়ে মুখটা আড়াল করে সে। তার বিভৎস চেহারা দেখলে এখন যে কেউ ভয় পাবে, তাই এই চেহারা আড়াল করাই শ্রেয়। বুয়া পরীর এইরকম অবস্থা দেখে বলে, কি হইছে আপা? আপনের কিছু লাগব? পরী বিড়বিড় করে বলতে লাগল, আমি থাকব না এখানে। আমি নূরনগর যাব। মালি সাহেবকে বাঁচাতে হবে। বুয়া দ্রুত পদে গিয়ে খবরটা নাইমকে জানাতেই সে ছুটে এল।
নাইম পরীর মুখোমুখি দাঁড়াতে সংকোচ বোধ করছে, তাই অন্যদিকে ফিরে দাঁড়িয়ে বলল, কেন এত উত্তেজিত হচ্ছেন পরী? আপনার শরীর এখন ভালো নয়। আমি থাকব না এখানে। আমাকে যেতে হবে। ওনার খুব বিপদ। পরীর মুখে উনি শব্দটা বেশ লাগল নাইমের। সে হাসল, কিছু হবে না। শায়ের খুব তাড়াতাড়ি চলে আসবে। আপনি কথা কম বলুন, না হলে আপনারই ক্ষতি হবে। মৃদু চিৎকার করে পরী, না, আমাকে যেতেই হবে। না হলে আব্বা খুব বড় ক্ষতি করে দেব ওনার। আপনি দয়া করে আমাকে নূরনগর নিয়ে চলুন। পরী, আপনি হয়তো ভুলে গেছেন এখন আপনি একা নন। আপনার শরীরে আরেকটি অস্তিত্ব আছে। তার দায়িত্ব শায়ের আমাকে দিয়ে গেছেন। আমাকে সেই দায়িত্ব পালন করতে হবে। আপনি কি আমার স্বামী? তাহলে আপনি কেন আমার দায়িত্ব নিচ্ছেন? আমি আপনাকে আমার দায়িত্ব নিতে দেব না। আমাকে ফিরে যেতে দিন। নাইম অপমানিত বোধ করল পরীর কথায়। কিন্তু পরী কথাটা তো ঠিকই বলেছে। সে তো পরীর স্বামী নয়। তাহলে এত দায়িত্ব সে কেন নিচ্ছে? শায়েরের কথায়? শায়ের তো ওর কেউ হয় না। তাহলে শায়েরের কথা শোনার কোনো মানেই হয় না। নাইম বলে উঠল, আচ্ছা ঠিক আছে, আমি নেব না আপনার দায়িত্ব। তবে আপনি এখন কোথাও যেতে পারবেন না। দরকার পড়লে আমি নিজে গিয়ে শায়েরকে নিয়ে আসব। কথা দিলাম শায়েরের কোনো ক্ষতি আমি হতে দিব না। চাপা রাগ নিয়ে চলে গেল নাইম। পরী খাটের উপর বসে পড়ল। শায়েরকে যাওয়ার সময় কেন বাধা দিল না? না হলে এতটা চিন্তা হতো না। আফতাব আখির ভয়ানক। ওরা যে কোনো সময় শায়েরকে হত্যা করতে পারে। সারা শরীরে ব্যথা করছে, কিন্তু মনের ব্যথাটা আরও তীব্র। নাইম কি সত্যিই শায়েরকে আনতে গিয়েছে? পরী মুখটা ভালো করে ঢেকে আস্তে ধীরে ঘর থেকে বের হল। বুয়াকে জিজ্ঞেস করতেই সে জানায় নাইম নূরনগরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। শায়ের মাত্র জমিদার বাড়িতে পা রাখল। এদিক সেদিকে তাকাতে তাকাতে বৈঠকে ঢোকে সে। আখির শায়েরকে দেখে চমকে গেল এবং প্রচণ্ড রেগে গেল। সে শায়েরকে রাগান্বিত হয়ে বলে, নবাবজাদা এসে গেছেন। ভাই, আমি আগেই বলেছিলাম কুকুরকে মাথায় তুলবেন না। দেখছেন এখন হলো কি? এই কুকুরের বাচ্চা কুকুর আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আখিরের কথায় শায়ের জবাব দিল না। সে এগিয়ে গেল আফতাবের কাছে। তারপর বলে, অন্দরের সবাই ঠিক আছে তো? নাকি তাদের উপর অত্যাচার করেছেন আবারও? পরীকে তুমি কোথায় লুকিয়ে রেখেছ? পরীজান আমার কাছেই আছে। এতে লুকানোর কি আছে? তুমি আর পরী মিলে সিরাজকে মেরেছ, তাই না? এখন তোমাকে কি করা উচিত? সিরাজ যদি বেঁচে থাকত তাহলে ওকে নিঃসন্দেহে ভয়ঙ্কর মৃত্যু দিতাম আমি। কিন্তু সে তার আগেই মরে গেছে। তুমি বিশ্বাসঘাতক শায়ের। আর বিশ্বাসঘাতকের মৃত্যুই শ্রেয়। শায়ের শব্দ করে হেসে উঠল, ঠিক আপনাদের মতো। আপনারা যেমন স্বার্থ হাসিল হওয়ার পর বিশ্বাসঘাতকতা করেন, তেমনি আমিও করলাম। পরিজানকে আপনাদের থেকে অনেক দূরে নিয়ে গেছি আমি। চাইলেও আর খুঁজে পাবেন না তাকে। আমি শেষবারের মতো বলছি, এইসব রক্তারক্তির ইতি টানুন। আমাকে আমার মতো করে থাকতে দিন। কি ভেবেছ তুমি, এত কিছুর পরেও পরীকে ছেড়ে দেব আমরা? আপনার মতো পিতা হাজারে একটা হয় জমিদার সাহেব। আর আপনি পিতা নামের কলঙ্ক। শায়ের অন্দরে চলে গেল। আফতাব রাগে গজগজ করতে করতে বললেন, শায়ের যেন জীবন্ত বের হতে না পারে, সেই ব্যবস্থা কর আখির। বারান্দায় উদাস হয়ে বসে আছে রূপালী। সেদিনের পর থেকে পিকুল আর জুম্মানের কোনো খবর নেই। রূপালী চেয়েও পারেনি ওদের সাথে যোগাযোগ করতে। পরী শায়েরকে বিদায় জানিয়ে ওই রাতেই ফিরে আসে রূপালী। তার কিছুক্ষণ বাদে আফতাব তার দলসহ হাজির হয় অন্দরে। রূপালীকে জিজ্ঞেস করে, পরী কোথায়?
রূপালী চতুরতার সাথে নিজেকে আড়াল করে, এমন ভাব করে যেন সে কিছুই জানে না। সবাই সারা অন্দর খুঁজে কোথাও সায়ের পরীকে পায় না। রূপালীকে তেমন সন্দেহ কেউ করে না, কারণ সবাই তাকে ভীতু মনে করে। তারপর থেকে পিকুলের জন্য ওর মন আকুপাকু করে। ওইটুকু ছেলেকে নিয়ে কোথায় গেছে, জুম্মান কেমন আছে কে জানে। সায়েরকে অন্দরে দেখে খুশিতে দৌড়ে গেল সে। পরীর জন্যও ভীষণ চিন্তিত সে। তাই সায়েরকে দেখা মাত্রই জিজ্ঞেস করে, পরী কেমন আছে? ও সুস্থ আছে তো? ভালো আছে পরী? হ্যাঁ, ভালো আছে। আপনারা কি ঠিক আছেন? আপনার বাবা কি কোনো প্রকার জুলুম করেছে আপনাদের উপর? না। আব্বা জানে এর পিছনে শুধু পরীর হাত রয়েছে, কিন্তু সে এটা জানে না আমিও আছি। আপনার বাবা যেন জানতে না পারে। সাবধান থাকবেন। কিন্তু সায়ের আমার পিকুল, কতদিন ধরে ওকে দেখি না। রূপালীর চোখে জল দেখা দিল ছেলের কথা আনতেই। সায়ের বলল, চিন্তা করবেন না, আপনার ছেলে ভালো আছে। আপনি চিঠি লিখে দেন, আমি পৌঁছে দেব। জেসমিন সুস্থ হয়ে উঠেছেন। মালার সাথে সে উঠোনে আসতেই সায়েরকে দেখতে পেল। দুজনেই ছুটে গেল সায়েরের কাছে। মালা কেঁদে কেঁদে জিজ্ঞেস করে, আমার মাইয়াডা কেমন আছে সায়ের? ভালো আছে। ওরে তুমি আর এইখানে আইতে দিও না, তাইলে ওর বাপে ওরে বাঁচতে দিব না। তুমি ওরে তোমার কাছেই রাইখা দিও। জেসমিন বললেন, আমার একটা কথা রাখো সায়ের। জুম্মান রে ও কোনোদিন জমিদার বাড়িতে আইনো না। ওরে ভুইলা যাইতে কইবা ও একজন জমিদারদের পোলা। ওরে সব ভুলাইয়া দিবা তুমি। সায়ের কথা বলে না। এত কিছুর পরেও পরীর মতো ওনারা সায়েরকে চোখ বন্ধ করে বিশ্বাস করছে। সায়ের আশ্চর্য হয়ে সবার দিকে তাকিয়ে আছে। রূপালী নিজ ঘর থেকে বের হয়ে এলো, হাতে তার একটা কাপড়ের ব্যাগ। সেটা সায়েরের হাতে দিয়ে বলে, এতে আমার সমস্ত গয়না আছে। এগুলো দিয়ে ওরা অনেক দিন ভালোভাবে চলতে পারবে। সায়ের বিনয়ের সুরে বলে, আপনিও চলুন আমার সাথে। আপনাকে আপনার ছেলের কাছে রেখে আসব। মা ছাড়া অতটুকু বাচ্চা থাকবে কিভাবে? রূপালী সাথে সাথেই রাজি হয়ে গেল। মালাও তাতে সায় দিলয়েন এবং তার সব গয়না সায়েরের হাতে তুলে দিলয়েন। ছেলের ভালোর জন্য জেসমিন ও নিজের জমানো সবকিছু দিয়ে দিলয়েন। সায়ের মনে মনে হাসল। সুখে থাকার জন্য অর্থের প্রয়োজন, তা আজ আবারও প্রমাণ হয়ে গেল। ওর কাছে এখন যত গয়না আছে তা দিয়ে জুম্মান সারাজীবন ভালোভাবে কাটাতে পারবে। রূপালীর ছেলেও ভালোভাবে বড় হতে পারবে। রূপালী নিজের ব্যাগপত্র গুছিয়ে নিল সায়েরের সাথে যাবে বলে। বৈঠকে আসতেই আফতাবের লোকেরা ওদের আটকে দিল। আফতাব বললেন, তোমাকে আর বাঁচিয়ে রাখা সম্ভব নয় সায়ের। অনেক করেছ তুমি আমাদের জন্য, এবার না হয় তোমার জন্য আমরা কিছু করি। আফতাব ইশারা করে সায়েরকে বেঁধে ফেলার জন্য। সায়ের সবাইকে থামিয়ে বলে, আচ্ছা মানলাম আজকে আপনারা আমাকে মেরে ফেললেন। তারপর কি হবে? আপনাদের সব সত্য সবার সামনে চলে আসবে। সেই ব্যবস্থা তো আমি করেই রেখেছি। জমিদার এবং তার ভাই অর্থের জোরে ছাড়া পেয়ে যাবে। কিন্তু বাকি সবাই? আপনাদের কি হবে? আর জমিদার আফতাব কতটা স্বার্থ পাগল সেটা তো কারো অজানা নয়, তাই না? সায়েরের কথায় সব রক্ষীরা থেমে গেল। সবার মাঝেই ভয় দেখা দিল। এটা সত্য যে আফতাব স্বার্থ পাগল। সেটা সবাই জানে। কারণ যে রক্ষীরা পরীর কাছে পরাজিত হয়েছিল, যাদের পরী বাগান বাড়িতে বেঁধে রেখেছিল, তাদের আফতাব হত্যা করেছে। এখন বাকিদের মধ্যে কেউ ভুল করলে তাদের পরিণামও ওদের মতোই হবে। হিংস্র পশুদের মিত্ররাও তাদের অবিশ্বাস করে। আফতাবের ক্ষেত্রেও তাই হয়েছে।
কোনো রক্ষীরা শায়েরের কাছে আসতে সাহস পেল না। সবাই আফতাবের দিকে তাকিয়ে রইল। আফতাব নিজেও কোনো কথা বলছে না। শায়ের বলল, অন্দরের কোনো মহিলার উপর যেন ফুলের টোকাও না পড়ে। এক প্রকার শাসিয়ে গেল সে। রূপালীকে সাথে নিয়ে শায়ের জমিদার বাড়ি ত্যাগ করে। গায়ের মেঠো পথ ধরে হাঁটতে থাকে দুজনে। পথেই নাইমের সাথে দেখা হয় ওদের। শায়ের বিচলিত হয়ে বলে, আপনি এখানে? কি করব বলুন? আপনার স্ত্রী আপনার জন্য পাগল হয়ে গেছে। আমাকে সে বিশ্বাস করছে না, তাই আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে আসলাম। পরিজান এখন একা আছে। আপনি শুধু শুধু কেন আসতে গেলেন? আপনার স্ত্রী নিজেই চলে আসতো আপনার কাছে। তাকে আটকাতেই আমার আশা। ভালোই হলো আপনাকে পেয়ে গেলাম। চলুন যাওয়া যাক। আমাকে আগে নবীনগর যেতে হবে। আপনি ফিরে যান, আমি রাতের মধ্যেই চলে আসব। আপনাকে সঙ্গে করে না নিয়ে গেলে আপনার স্ত্রী আমাকে ছাড়বে না। চলুন, আমিও আপনার সাথে যাব। শায়ের আর দ্বিমত করে না। নাইমকে সাথে নিয়েই নবীনগর যায়। সেখানে জুম্মান পিকুলকে নিয়ে খুসিনার কাছে ছিল। ছেলেকে কাছে পেয়ে তখনই তাকে বুকে জড়িয়ে নিল রূপালী। অজস্র চুমুতে ভরিয়ে দিল ছেলেকে। পিকুল যে ওর প্রাণ। এই প্রাণকে বাঁচাতে সে সবকিছুই করতে পারে। শায়ের খুসিনার হাতে তুলে দিল রূপালী আর জুম্মানকে। সাথে ওর সব গয়নাগুলো দিয়ে দিল। কিন্তু রূপালী কিছু গয়না শায়েরকে দিয়ে বলে, এগুলো নিয়ে যাও, তোমার কাজে লাগবে। আমি এসব নেব না। যার জন্য জীবন দিতে আমি সর্বদা প্রস্তুত, তার ভালো থাকার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। এসব আমার লাগবে না। পরিজানের জন্য আমি আছি, আর আপনাদের জন্য এই গয়নাগুলো। তাই এগুলো আপনার থাক। নাইমকে সঙ্গে করে শহরের উদ্দেশ্যে রওনা হয় শায়ের। নাইমের মনে হচ্ছে কিছু একটা হয়েছে। না হলে সবাই এমন আলাদা কেন হচ্ছে? তবে ওর মনে জমে থাকা প্রশ্নগুলো বাসায় ফিরে গিয়ে করবে বলে ভেবে নিয়েছে। তবে সেই সুযোগ সে পেল না। শায়ের ফিরে গিয়েই পরীর ঘরে চলে গেল। পরী তখনও শায়েরের জন্য ছটফট করছিল। শায়েরকে দেখা মাত্রই তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে। কিন্তু শায়ের আলতো করে ধরে। শরীরে ব্যথা থাকা সত্ত্বেও পরী শান্তি অনুভব করছে এখন। সে রূঢ় কণ্ঠে বলে, আপনি কেন গেলেন? যদি আপনার কোনো ক্ষতি হয়ে যেত? শায়ের জবাব দেয় না পরীর কথায়। পুড়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে রইল শুধু। পরী শায়েরের চাহনিতে কোনো বিরক্ততা দেখে না। দেখে একরাশ মুগ্ধতা, যা সে আগেও দেখেছিল। তবে সে মুখে বলে উঠল, এখন আর সুন্দর লাগে না আমাকে, তাই না? এই ঝলসে যাওয়া মুখটা দেখতে খুবই বিরক্তিকর। ঠোঁটে চওড়া হাসি টানে শায়ের, আপনার ভালোবাসায় আমি বহুবার ঝলসেছি। ছাই হয়ে গিয়েছি, তবুও আপনি এই ছাইকে ভালোবেসে বুকে টেনেছেন। তাহলে আমি কেন পারব না? আমি এখনো ঝলসে যাচ্ছি আপনার ভালোবাসাতে। এই জ্বলন বুঝি থামার নয়? স্বামী স্ত্রীর একান্ত সময়ে তৃতীয় ব্যক্তির প্রবেশ নিষেধ। সে কথা ভেবে নাইমও গেল না। তবে সে খুব করে চাইছে সত্য জানতে। পরী আর শায়েরের তো সুখে সংসার করার কথা, তাহলে ওদের পরিণতি এমন কেন হল? প্রশ্নগুলো মাথায় জট পাকিয়ে দিচ্ছে, যার ফলে অস্থির লাগছে নাইমের। পরী আর শায়েরের ঘরের কাছে গিয়েও সে ফিরে আসে। তার কোনো অধিকার নেই। তবুও একটা টান অনুভব করছে সে। পরী শায়েরের থেকে দূরত্ব বজায় রেখে বসে আছে। শায়ের চুপচাপ জানালার বাইরের দিকে তাকিয়ে ব্যস্ত শহরটাকে দেখে যাচ্ছে একমনে। বাইরের মানুষগুলোর কত ব্যস্ততা! বহু লোকজনের সমাগম রাস্তায়। জীবিকা নির্বাহের জন্য একেকজন একেক দিকে ছুটছে। শায়ের ভাবছে তারও তো কিছু করতে হবে তার পরিজনের জন্য। শহরে তার বেশ পরিচিত লোক আছে।
তাদের সাথে যোগাযোগ করলে সে ভালো একটা কাজ পেয়ে যাবে। এসব চিন্তাই করছে সে। আপনি কি এত চিন্তা করছেন? শায়ের ফিরে তাকালো পরীর দিকে, আমার সব চিন্তাতে শুধু আপনি পড়ে যান। কিভাবে আপনার সাথে আমি থাকতে পারবো এসব নিয়েই আমার সব ভাবনা। পরী হাসল, ওর এই হাসিটা দেখতে কুৎসিত হলেও শায়েরের মন প্রাণ জুড়িয়ে গেল যেন। আমাদের দূরত্ব বোধহয় খুব শীঘ্রই বাড়বে মালি সাহেব। আল্লাহ আপনাকে আমাকে তাড়াতাড়ি আলাদা করে দেবেন। শায়ের পরীর পাশে গিয়ে বসল, যদি কখনো আমাদের শরীর আলাদা হয়ে যায় আমাদের মন কিন্তু আলাদা হবে না পরিজান। রাখাল পাগল হয়েও তার ভালোবাসা ভোলেনি। আর আমি তো সুস্থ মানুষ। একটু চুপ থেকে কিছু ভেবে শায়ের বলল, যারা আল্লাহর প্রিয় থাকে তাদের পরকাল সুন্দর হয়। আপনার পরকালও সুন্দর হবে। কিন্তু আমার পরকাল সুন্দর হবে না পরিজান। সেখানেও তিনি আমাদের আলাদা করে রাখবেন। পরী শায়েরের চোখে চোখ রাখে। পরীর সান্নিধ্য চায় শায়ের, তা ওই চোখে স্পষ্ট দেখতে পাচ্ছে সে। শায়ের শুধুমাত্র একটা জিনিস চায়, কিন্তু মনে হয় সে সারা দুনিয়ার থেকেও বেশি কিছু চাইছে যা পাওয়া দুষ্কর। পরী কিছু বলছে না। তাই শায়ের বলে উঠল, আমি এখনো বলছি আমি আপনার যোগ্য নই, তবুও আমি বিনা আপনি কারো নন। আপনার শেষ ঠিকানা আমার বক্ষস্থল। আমার জন্য আপনি তো কত কিছুই করলেন। শেষ একটা কাজ করবেন, যেটা করলে স্বয়ং আল্লাহ তাআলা আমাকে আপনার হাতে তুলে দিবেন। শায়ের চমকালো, শত যুগ অপেক্ষার বিনিময়ে আল্লাহ যদি আপনাকে আমাকে দিয়ে দেন তো আমি আপনার জন্য শত যুগ অপেক্ষা করতে রাজি আছি। শত যুগ অপেক্ষা করতে হবে না আপনাকে। আল্লাহর নিকট ক্ষমা চান। আল্লাহ বলেছেন তার বান্দা তার কাছে চোখের জল ফেলে ক্ষমা চাইলে তিনি কাউকে ফিরিয়ে দেন না। খারাপ মানুষদেরও ক্ষমা করে দেন। আমার জন্য আপনি ক্ষমা চাইতে পারবেন না? জবাব না দিয়ে হাসল শায়ের। সে তার পরিজনকে পাওয়ার উপায় পেয়ে গেছে। এখন সে আর পিছু ফিরে তাকাবে না। শায়ের ভেবে নিয়েছে সে আর নূরনগর কিছুতেই ফিরে যাবে না। সেখানে পরীর জীবন সংকট রয়েছে। বাকি জীবনটুকু সন্তান আর স্ত্রীকে নিয়ে থাকবে। শায়ের তার এক বন্ধুর কাছে কাজের উদ্দেশ্যে গেছে। আর নাইম বাসায় রয়েছে। সে জানে শায়ের তাকে কিছুই বলবে না। তাই নাইম পরীকেই সব জিজ্ঞেস করবে। দ্বিধাবোধ হলেও পরীর ঘরের দরজার কড়া নাড়ে নাইম, আমি কি আসতে পারি? অপ্রস্তুত ছিল পরী। ওরা দ্বারা মুখমণ্ডল ঢেকে প্রস্তুত হয়ে নাইমকে ভেতরে আসতে দিল সে। নাইম চেয়ার টেনে বেশ দূরত্বে বসে পরীকে বলে, এখন কেমন লাগছে আপনার? খুব বেশি খারাপ লাগলে বলবেন। আমি ঠিক আছি। একটুও খারাপ লাগছে না আমার। আপনার এরকম অবস্থা হলো কি করে? কোনো মিথ্যা আমি শুনতে চাই না। আশা করি সত্যটাই বলবেন। আমি নিজ হাতে 3টা খুন করেছি ডাক্তারবাবু। আরও 2টো খুন আমি করব। ওদেরকে আমি কিছুতেই ছাড়ব না। সব বলবো আপনাকে। তার আগে আপনি বলুন আপনি জেল থেকে ছাড়ার পেলেন কিভাবে? কিছুক্ষণের জন্য বাকশক্তি লোপ পেল নাইমের। পরীর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল সে। 3টা খুন করেছে পরী। আর তা এত স্থিরভাবে বলছে যেন হত্যা করা পুতুল খেলার মতো। নাইমকে চুপ থাকতে দেখে পরী বলে, আমি সব বলবো তার আগে আপনি বলুন আপনি কিভাবে ছাড়া পেলেন? আমাকে শেখর ছাড়িয়েছিল। পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর শেখর আমার সাথে দেখা করতে যায়। আমি ওকে সব বুঝিয়ে বলি। বন্ধু তো, বিশ্বাস আমাকে করতেই হবে ওকে। শেখরই সব বলে আমাকে ছাড়ায়। তাহলে সে যখন আমাদের গ্রামে গেল তখন আপনার নাম বলল কেন? এরপর বোধহয় সেখান থেকে এসে ও আমার সাথে দেখা করে। ভুল, শেখর সেদিন জীবিত ফেরেনি নূরনগর থেকে। তার মানে শেখর আগেই আপনাকে ছাড়িয়েছে? সত্যি বলুন, আপনি কিভাবে জানলেন শেখর মারা গেছে? তাকে হত্যা করা হয়েছে। নাইম আরও চমকালো, কি বলছেন আপনি এসব?
শেখর তো অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ভুল। আপনার কথা শুনে এটা বুঝলাম যে শেখর আগেই জানত আপনি নির্দোষ, তবুও সে নূরনগর গিয়ে মিথ্যা বলেছিল। কারণটা হলো সে আগেই আন্দাজ করেছিল যে আমার আব্বাই কিছু করেছে। কিন্তু তাতেও কোনো লাভ হলো না। শেখরকে আপনার বাবা হত্যা করেছিল। কিন্তু কেন? জমিদার বাড়ি সম্পর্কে আপনি কতটুকু সত্য জানেন? যা দেখেছেন তা আপনার চোখের ভ্রম মাত্র। আপনি কি জানেন পালককেও হত্যা করা হয়েছে? নাইম এবার অস্থির হয়ে গেল। পরীর মাথা ঠিক আছে তো? শেখরকে হত্যা করা হয়েছে এটা মানা যায়, কিন্তু পালককে হত্যা, এটা সে মানতে পারছে না। কৌতূহল হয়ে পরীর ঢেকে রাখা মুখের পানে তাকিয়ে রইল সে। পরী এখনো স্থির হয়ে বসে আছে। তবে পরী শায়েরের কথাটা গোপন রেখেছে। পালক আর শেখরকে যে শায়ের মেরেছে সেটা জানতে পারলে নাইম চুপ করে বসে থাকবে না, তাই পরী সেসব তথ্য গোপন রেখেছে। শুরু থেকে শেষ পর্যন্ত সব কথাই নাইমকে পরী বলে দিল। ওর জীবনে ঘটে যাওয়া সব ঘটনার সাক্ষী হিসেবে সে নাইমকে রাখতে চায়। তাই সব সত্য একমাত্র নাইমকে জানিয়ে দিল পরী। সব শুনে নাইম বলল, শায়ের আপনাকে অনেক ভালোবাসে, তাই না? তার ভালোবাসার গভীরতা আজও আমি মাপতে পারিনি। আমি আপনাদের সাথে থাকব সব সময়। আমাকে বন্ধু ভাবতে পারেন। আমার একটা কথা রাখবেন? বলুন। আমার সন্তানকে আমি আপনার হাতে তুলে দিতে চাই। আমার কাজ শেষ হওয়ার পর আমি ফিরে আসব। ততদিন আপনি ওকে মানুষ করবেন। শায়ের কি আপনাকে আবার নূরনগর যেতে দিবে? আমার মনে হয় না। আমার সোনা আপা আর বিন্দুর হত্যাকারীদের শাস্তি আমি দেবই। ওরা শুধু মানুষ হত্যা করেনি, হত্যা করেছে আমার সুন্দর জীবন, আমার আম্মার মন। তাহলে ওদের ছাড়ি কিভাবে? পুলিশকে সব বলি আমি? আইন ওদের শাস্তি দেব। তাতে আমার মন ভরবে না। আপনি সাহায্য না করলে কোনো সমস্যা নেই। আমি অন্য পথ খুঁজে নেব। নাইম ওখানে আর বসল না। বাইরে বের হয়ে এলো। অবিশ্বাস্য লাগছে ওর কাছে সব। তাহলে তো খুবই খারাপ লোক পরীর বাবা। কিন্তু পরীকে একবার যখন নূরনগর থেকে এখানে আনা হয়েছে, তাই পরীকে আটকে রাখতে হবে। না হলে বিপদ শুধু পরীর নয়, রূপালী, পিকুল আর জুম্মানের ও ঘোর বিপদ। নাইম পায়চারি করছে। সে শায়েরের অপেক্ষা করছে। পরীর বিষয়ে কথা শায়েরের সাথে বলতে হবে। শায়েরের ফিরতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে। দরজা নাইমই খুলে দিল। শায়েরকে দেখে স্বস্তির নিঃশ্বাস নিল সে। শায়ের জিজ্ঞেস করে, আপনি কি আমার জন্যই অপেক্ষা করছিলেন? কিছু বলার ছিল আপনাকে। বলুন। পরীকে যথাসম্ভব আটকে রাখুন। ওকে নূরনগর যেতে দিয়েন না। পরিজান আপনাকে সব বলেছে, তাই না? নাইম মাথা নিচু করে সায় দিল, হুম বলেছে। আমাদের এখন এসব বলার সময় নয়। আমি জানি পরিজান আপনাকে সমস্ত সত্য বলেনি। না হলে এতক্ষণ আপনি স্বাভাবিকভাবে আমার সাথে কথা বলতেন না। এসব ব্যাপারে পরে কথা বলবো। শায়েরের কথায় নাইম ও সায় দিল। শায়ের চলে গেল নিজ ঘরে। পরী তখন ঘুমাচ্ছিল। বেশ দুর্বল এখন পরীর শরীর। তার উপর এখন বমি হয়। তবে খুব বেশি বমি হয় না। অসুস্থ শরীরে সামান্য বমি হতেই পরী আরও দুর্বল হয়ে পড়ে। তাই শায়ের চায় পরীকে একটু বেশি সময় দিতে। পরীকে ঘুমাতে দেখে শায়ের নিঃশব্দে পরীর পাশে গিয়ে বসে। হাত, পা, গলার ক্ষতগুলো কালচে বর্ণ ধারণ করেছে। ফর্সা শরীরে চন্দ্রকলঙ্কের ন্যায় ফুটে উঠেছে দাগগুলো। শায়ের হাত বুলায় পরীর গলায়।
আমি ভাগ্যবান আপনাকে পেয়ে, আপনার ভালোবাসা পেয়ে। আপনি ভালোবাসেন বলেই আমি ভাগ্যবতী। পরী জেগে গেছে। পূর্ণ দৃষ্টিতে সে শায়েরের দিকে তাকিয়ে আছে। আপনি যদি ভালো কাজ করতেন তাহলে আমাদের জীবনটা অন্যরকম হতো। পরীর মাথায় হাত বুলিয়ে দিল শায়ের, এরপর থেকে আমাদের জীবন সুন্দর করে গড়ার চেষ্টা করব। আপনি শুধু কথা দিন, নূরনগরে যাওয়ার চেষ্টা কখনোই করবেন না? কিছুক্ষণ শায়েরের দিকে চেয়ে থাকে পরী। তবে জবাবটা সে দিল না। পরীকে খাবার খাইয়ে দিল শায়ের। গর্ভবতী থাকায় ওষুধ খেতে পারবে না পরী। যে ওষুধগুলো খেতে পারবে সেগুলোই খেল সে। এজন্য সেরে উঠতে বেশ দেরি হচ্ছে। তবে শায়েরের ধৈর্য দেখে নাইম বিস্মিত। ঈশ্বর, সে যদি এভাবে কাউকে ভালোবাসতে পারত কতই না ভালো হতো। প্রতিনিয়ত সে পরী আর শায়েরের ভালোবাসার সম্মুখীন হয়। নাইমের তখন মনে হয় শায়েরের জন্যই বুঝি পরীর জন্ম। ভালোবাসতে অট্টলিকার প্রয়োজন হয় না, তার প্রমাণ একমাত্র শায়ের। বাইরের দিক সামলে কিভাবে পরীকে সময় দেওয়া যায় সেটাই সবসময় শায়ের ভেবে চলে। 5 মাস পার হয়ে গেছে, তবুও শায়ের একটুও ধৈর্যহীন হয়ে পড়েনি। সর্বোচ্চ চেষ্টা করছে পরীকে সুস্থ করার। শায়েরের প্রতিটি মোনাজাতে কেবল পরী ছিল। আল্লাহ বোধহয় ওর কথা শুনেছে। আগের থেকে অনেক সুস্থ পরী। মুখের পোড়া চামড়া উঠে গেছে সব। কিন্তু ওর চেহারায় আগের মতো মাধুর্য নেই। শায়ের বিনা আর কেউ বোধহয় কেউ পরীর দিকে মুগ্ধ নয়নে তাকাবে না। তবে এতদিনে পরীকে নূরনগরের কথা ভুলিয়ে দিয়েছিল। প্রথম কয়েকদিন পরী শায়েরকে মালা, রূপালী, জুম্মানের কথা জিজ্ঞেস করলেও এখন আর করে না। নিজের শরীর আর অনাগত সন্তানের কথা ভেবেই দিন পার করেছে সে। কিন্তু এতদিন পর একটা চিঠিই পরীকে অস্থির করে তুলল। চিঠিটা হাতে নিয়ে স্তব্ধ হয়ে দরজার সামনে দাঁড়িয়ে রইল পরী। জ্বলজ্বল করা একটি ডটের সাথে হিরে, চলবে ইনশাআল্লাহ, একটি ডটের সাথে হিরে জ্বলজ্বল করা।